তারিখটা মাথায় রেখে। আজকে তারিখ হচ্ছে 12/4/2021। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা মেনলি আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে মূল আলোচনাটা হবে ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং, এই পার্টটাকে নিয়ে মেনলি আলোচনাটা হবে, ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং নিয়ে আলোচনাটা হবে। তারপরে হচ্ছে কেমোলুমিনেসেন্স, এইটা নিয়ে একটুখানি আলোচনা করা হবে। আর আচ্ছা, এই ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং তার সেই রেসপেক্টে একটা ইকুয়েশন আছে, তাকে বলে স্টার্ন বোলমার ইকুয়েশন। এইটা কাছে একটুখানি বলে দেবো, কেমোলুমিনেসেন্সটা একটুখানি বলে দেবো। তারপর যখন সময় থাকবে তখন হচ্ছে এই জ্যাম তার এমসিকিউ এটাকে সলভ করবে। এইটা হচ্ছে আজকে আমাদের পড়ানোর বিষয়। ঠিক আছে, প্রথমে আমি যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে তোমার ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং। শোনো ভালো করে, ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং এই জিনিসটা কি? আচ্ছা, এমনি তোমরা ওই জ্যাবলন্সকি ডায়াগ্রাম দিয়ে ফ্লুরোসেন্স সেই জিনিসটা তুমি নর্মালি বুঝেছো, তাই তো? ফ্লুরোসেন্সের ক্ষেত্রে কি হয় না, তোমাকে আলটিমেটলি যেটা করতে হয়, একটা মলিকুল তাকে তোমাকে এক্সাইট করতে হয়, তাই তো? একটা ধরো এম একটা মলিকুল, তাকে তুমি এক্সাইট করছো, এক্সাইট করার পরে, এবং এই ফ্লুরোসেন্সের ক্ষেত্রে সেম স্পিন সেটের মধ্যে এক্সাইটেশনটাকে করতে হচ্ছে। গাউন্সটা যদি ইউজুয়ালি সিংলেট হয়, সিংলেট থেকে সিংলেটে তুমি ট্রানজিশনটাকে করলে এক্সাইটেড সিংলেট স্টেট থেকে বা গাউন সিংলেট স্টেটে রেডিয়েটিভ ওয়েতে যে নামছে সেটাই বেসিক্যালি ফ্লুরোসেন্স। সেটা জ্যাবলন্সকি ডায়াগ্রামে তুমি পরিষ্কারভাবে ব্যাপারটাকে বুঝেছো, তাই তো? সেটা কোনো অসুবিধা নাই তো? ফ্লুরোসেন্স ফেনোমেননটা চোখের সামনে ভাসছে তো, যে তোমার গাউন ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল ছিল, সেইখানে কোন একটা জায়গা থেকে এক্সাইট মানে S0 থেকে S1 স্টেটের ট্রানজিশনটা ঘটলো, সেখানে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন এলো, S1 স্টেটের লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে চলে এলো, সেইখান থেকে তোমার আবার গাউন স্টেটে নেমে চলে আসছে, নিচে আবার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন করছে। এই যে পুরো প্রসেসটা, সেটা বেসিক্যালি তোমার ফ্লুরোসেন্স প্রসেস। ফ্লুরোসেন্সের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার এম একটা মলিকুল, সে একটা ফোটন অ্যাবজর্ব করছে, করে সে বেসিক্যালি এক্সাইটেড হচ্ছে। আর এই এর যে ফোটনটা অ্যাবজর্ব করছে তার মানে যে লাইটটাকে অ্যাবজর্ব করবে, সেই ইন্টেন্সিটি অফ অ্যাবজর্পশন, এটা যে আই অ্যাবজর্ব, আমি জাস্ট লিখলাম। এই যে পুরো এই যে প্রসেসটা, এটা হচ্ছে মানে প্রাইমারি প্রসেস, যেটা মানে কোন একটা ফটোকেমিক্যাল বা ফটোফিজিক্যাল প্রসেসের যে প্রাইমারি প্রসেস বা লাইট অ্যাবজর্বিং প্রসেস, সেটা হচ্ছে এইটা। লাইট অ্যাবজর্বিং প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, এবারে এক্সাইটেশনে যাওয়ার পরে অনেকগুলো সিচুয়েশন ঘটতে পারে। মানে হচ্ছে এক্সাইটেড স্টেট থেকে, মানে যদি ধরো সিঙ্গলেট থেকে সিঙ্গলেট স্টেটে যায়, তাহলে ডিরেক্টলি রেডিয়েটিভ ডিকে করে ফ্লুরোসেন্স করতে পারে। তারপর ওই ইন্টার সিস্টেম ক্রসিং করে টিউবলেট স্টেটে গিয়ে সেখান থেকে ফসফোরেসেন্স করতে পারে। আবার এমন হতে পারে যে সেই ধরনের এমন সিচুয়েশনও করতে পারে যে পুরোটাই হচ্ছে নন রেডিয়েটিভ হয়েতে ভায়া হিট সেই এম স্টারটা গাউন স্টেটে নেমে চলে আসতে পারে। তাহলে অনেক কিছু ঘটতে পারে। তাহলে আমি এবারে ব্যাপার হচ্ছে এমন কন্ডিশন সেট আপ করবো বা এমন পার্টিকুলার মলিকুল নেব যে ধরো তোমার ফ্লুরোসেন্সটাই প্রাইমারলি দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এমসটা ধরে নাও ফসফোরেসেন্সটা হচ্ছে না, ধরে নাও মানে নন রেডিয়েটিভ দিকে চ্যানেলগুলো অতটা ইম্পর্টেন্ট না। ইন দ্যাট কেস তোমার এম স্টারটা এম এতে নেমে আসবে একটা ফোটন ছেড়ে দিয়ে, যে ফোটনটা ছাড়লো
তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা নিউ এফ, কারণ এটা ফ্লুরোসেন্স ফটোন। তাহলে এর একটা রেট কনস্ট্যান্ট থাকে, সেটা কে এফ, ধরো স্মল কে এফ। এই যে প্রসেসটা, এইটা হচ্ছে তোমার ফ্লুরোসেন্স প্রসেস। ফ্লুরোসেন্স প্রসেস। তাহলে এক্সাইটেড হলো, তার সিংলেট থেকে এক্সাইটেশন হলো, হওয়ার পরে সে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে চলে এলো বাই বাই এমিটিং রেডিয়েশন, যে প্রসেসটি ফ্লুরোসেন্স প্রসেস। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে, যদি এমন কেউ থাকে যে এমস্টাটের সঙ্গে জাস্ট বেসিক্যালি কম্পিট করছে, তুমি জাস্ট ভাবছো যে মলিকুলটা এক্সাইটেড হলো, এক্সাইটেড হয়ে যাওয়ার পরে সে আবার গ্রাউন্ড স্টেটে নেমে আসবে বাই এমিটিং রেডিয়েশন। যদি এমন হয় যে রিয়াকশন মিক্সচার বা যে মিডিয়ামটা তুমি কনসিডার করছো সেখানে কোনো একজন ফরেন সাবস্টেন্স আছে, যেটা হচ্ছে কিউ, যে কিউটা কি করছে, যে কিউটা হচ্ছে সে এম স্টারের সঙ্গে ধাক্কাধাক্কি করে পুরো এনার্জিটাই ভায়া সাম নন রেডিয়েটিভ হয়ে নষ্ট করিয়ে দিচ্ছে। মানে বেসিক্যালি হচ্ছে তোমার ওই এম স্টার, সে রেডিয়েশন রেডিয়েশন ছাড়া সেটা ফ্লুরোসেন্স হতো। আমি ফসফোরেসেন্স এবং ফ্লুরোসেন্সের মধ্যে ফসফোরেসেন্সটা ধরে না এই পার্টিকুলার কিছু হচ্ছে না, আমার একটা কন্ডিশন তুমি তৈরি করেছো, ধরে নাও মেনলি ফ্লুরোসেন্সটাই হচ্ছে। তাহলে যে ফ্লুরোসেন্সটা করতে পারতো তার সাথে হচ্ছে কিউ, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়ে গেল, হয়ে গিয়ে সে পুরো এনার্জিটাকে ভাই হিট অর কাইনেটিক এনার্জি হিসেবে সে জাস্ট ছেড়ে দিল, মানে ছাড়তে বাধ্য করলো। তার মানে কি দেখো, এম লাইট অ্যাবজর্ব করে এম স্টার হয়েছে, সেই এম স্টারের দুটো দশা এখন। এম স্টার যেমন ফ্লুরোসেন্স দেখাতে পারে, আবার এম স্টার কিউ এর সঙ্গে ধাক্কাধাক্কি করে সে বা নন রেডিয়েটিভ ডিকে প্রসেসে গ্রাউন্ড স্টেটে নেমে চলে আসতে পারে। তাহলে এই যে লাস্ট স্টেপটা, এই লাস্ট স্টেপটাকে বলা হচ্ছে তোমার কোয়েঞ্চিং। তাহলে কোয়েঞ্চিং মানে হচ্ছে একটা পার্টিকুলার প্রসেস, যে প্রসেসে হচ্ছে তোমার ওই মানে ফ্লুরোসেন্সটা রেটটাকে সিম্পলি কমে যাচ্ছে। মানে বাইরে থেকে একটা সাবস্টেন্স তুমি ইউজ করছো, যে সাবস্টেন্সটা এক্সাইটেড এম এর সঙ্গে ধাক্কাধাক্কি করে এনার্জিটাকে ভায়া সাম নন রেডিয়েটিভ ওয়েতে ছাড়তে বাধ্য করছে বলে ফ্লুরোসেন্সের রেটটা কমে যাচ্ছে। সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে জাস্ট ইউজুয়ালি বলবো কোয়েঞ্চিং। ঠিক আছে? আর কোয়েঞ্চিং জিনিসটা কি হলো, যে মানে দেয়ার আর, আর এর যে করসপন্ডিং রেট কনস্ট্যান্ট কে কিউ লিখে রাখছে। দেয়ার আর সাম foreign substances which collide or interact with the activated মানে এক্সাইটেড আর কি বলতে পারো, অ্যাক্টিভেটেড বলতে পারো অথবা এক্সাইটেড বলতে পারো। এক্সাইটেড molecule and force this excited molecule to decay molecule to decay in a non-radiative way, that is by heat. So there are some foreign substances which collide or interact with the activator of the excited molecule and force this excited molecule to decay in a non-radiative way, that is via heat. Consequently, the possibility of fluorescence decreases. ঠিক আছে? This process is known as process is
known as fluorescence quenching, and the foreign substance is known as FLUORESCENC, fluorescence quenching। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে বলা হবে ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং, আর যে ফরেন সাবস্টেন্সটা এই কাজটাকে করছে তাকে বলা হবে হচ্ছে ফ্লুরোসেন্স কোয়েঞ্চার। ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং আর ফ্লুরোসেন্স কোয়েঞ্চার, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে তুমি এই এটা কেমিক্যাল কাইনেটিক্সের সঙ্গে রিলেটেড কিরকম ভাবে দেখো, তুমি তো বেসিক্যালি তিনটে একটা প্রসেস যেটা তিনটে স্টেপে ঘটছে, সেকেন্ড এবং থার্ড স্টেপ যে দুটো, এইগুলো ল অফ মাস অ্যাকশন ওবে করবে। শুধু স্টেপ ওয়ানটা যেটা লাইট অ্যাবজর্বিং প্রসেস, সেইটা শুধু তোমাকে একটু ডিফারেন্টলি ট্রিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি প্রথমে এই যে এমটা ডিফারেন্টলি ট্রিট করতে হবে। তুমি জানো যে স্টেপ ওয়ানের যে রেটটা সেটা কাছে আই অ্যাবজর্বের সঙ্গে সমান হয়, সেখানে ওই কতটা এম আছে তার উপরে কিন্তু কোন রকম ভাবে নির্ভর করছে না। আচ্ছা, তাহলে এই তিনটে স্টেপে যে প্রসেসটা ঘটেছে, যেখানে এম স্টার্টটা সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের জন্য আমি স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করছি। তাহলে আমি যেটা করছি যে অ্যাপ্লাইং স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ফর দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এম স্টার, applying steady state approximation for the activated complex m star, কি লিখতে পাচ্ছি dm star by dt। দেখো স্টেপ ওয়ানে এম স্টারটা তৈরি হচ্ছে জাস্ট আই অ্যাবজর্ব দিয়ে। আচ্ছা, স্টেপ টু তে সে ডিকে করছে রেট কনস্ট্যান্ট কে এফ দিয়ে, তার মানে মাইনাস কে এফ ইন্টু এম স্টারের কনসেন্ট্রেশন। আর স্টেপ থ্রিতেও তাকে এম স্টার ডিকে করছে বাই রেট কনস্ট্যান্ট কে কিউ দিয়ে, তার মানে মাইনাস কে কিউ ইন্টু এম স্টার ইন্টু কিউ। এইটা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, ঠিক আছে? তো তা যদি হয় তাহলে এখান থেকে তুমি এম স্টার এটাকে চাইলে বের করে নিতে পারো। তার যে কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই কে এফ প্লাস কে কিউ ইন্টু কিউ। এটা এইটা হচ্ছে একটা 1 নম্বর ইকুয়েশন। এম স্টারের কনসেন্ট্রেশন বের করে দিতে হবে। আচ্ছা, মানে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্পশনটা দেখো, সরি ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটা দেখো। ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্স লাইট যেটা, সেটাকে যদি আই এফ বলি, আই এফটা কি হবে, জাস্ট ফ্লুরোসেন্স যে প্রসেসটা চলছে সেইটা। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে স্টেপটা, মানে এটা 1 নম্বর স্টেপ ধরো আমি বলছি, এটা 2 নম্বর স্টেপ, আর এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। এটা 2 নম্বর স্টেপে এম স্টারটা এম এতে ফিরে যাচ্ছে জাস্ট একটা ফোটন ছেড়ে দিয়ে। তার মানে যদি তুমি দেখো মানে যে রেটে এম স্টারটা স্টেপ 2 এর থ্রু দিয়ে ডিকে করছে, অর্থাৎ স্টেপ 2 তে যেটা ফ্লুরোসেন্স প্রসেস, তার যে রেটটা সেটাই বেসিক্যালি তোমার ফ্লুরোসেন্সের ইন্টেন্সিটির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। যেমন করে স্টেপ ওয়ানে আমি দেখিয়েছিলাম একদম প্রথম ফার্স্ট ক্লাসে যে কেন এই প্রসেসের রেটটা আই অ্যাবজর্বের সঙ্গে সমান, ঠিক একই কারণে স্টেপ টু তে যেহেতু ফ্লুরোসেন্স হলে তোমার আলটিমেটলি ফ্লুরোসেন্স লাইট আসবে বা ফোটন বেরোবে, তাহলে যে ফ্লুরোসেন্সের জন্য যে ফোটন বেরোচ্ছে তার যে ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটি যে স্টেপ টু এর যে রেটটা তার সঙ্গে সমান, মানে আই এফটা হবে হচ্ছে কে এফ ইন্টু এম স্টার। তাহলে এবারে দেখো এখানে এম স্টারের জায়গায় যদি বসিয়ে দাও, সেটা হচ্ছে কে এফ ইন্টু আই অ্যাবজর্ব ডিভাইড বাই হচ্ছে কে এফ প্লাস কে কিউ ইন্টু কিউ। এরকম একটা জিনিস দাঁড়ালো এটা। আচ্ছা, এবারে আমি এটা রেসিপ্রোকাল নিচ্ছি, তাহলে 1/i এফটা কি হচ্ছে, টেকিং রেসিপ্রোকাল, এটা ইকুয়েশন নাম দিয়ে দিতে পারো। এটা এটা এটা
আই এফটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন তুমি পেলে। আমি অ্যাকচুয়ালি ঠিক জায়গায় পৌঁছে গেছি, কিন্তু এইরকম ভাবে একটু কমপ্লিকেটেড ফর্মে না দেখে এটা স্ট্রেট লাইন ফর্মটাকে আসলে আনার চেষ্টা করে। স্ট্রেট লাইন ফর্মটা আনার জন্য কি করছি, আমি এটা জাস্ট রেসিপ্রোকাল নিচ্ছি। তাহলে টেকিং রেসিপ্রোকাল অফ ইকুয়েশন 2 কি হবে, 1/if, এটা হয়ে যাচ্ছে কত, kf kq kf প্লাস হচ্ছে kq q, নিচে হয়ে যাচ্ছে kf ইন্টু আই অবজর্ব, তাই তো, kf ইন্টু আই অবজর্ব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এইটা বাই এটা করলে 1/i অবজর্ব বেরিয়ে গেল, প্লাস এইটা বাই এটা করলে kq বাই kf ইন্টু q, এটা দাঁড়িয়ে গেল। এইটা হচ্ছে তোমার 1/if। তুমি এরকম একটা ইকুয়েশন দেখো পেয়ে যাচ্ছ। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই সকল তোমার, আর এখানে একটা ও আর একটা এ লেখা হয়নি, এটা এটার সঙ্গে একটা আই অবজর্ব আছে, আই অবজর্ব থাকবে। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে তোমার একটা জেনারেল ফর্ম অফ দা স্টার্ন-বোলম্যান ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার স্টার্ন-বোলম্যান ইকুয়েশন, ঠিক আছে, স্টার্ন-বোলম্যান ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে আমি অনেক কিছু বের করে ফেলতে পারি। যেটা সুবিধা হচ্ছে যে যদি তুমি প্লট করো 1/if ভার্সেস কোয়েন্টারের কনসেন্ট্রেশন, we get a straight line with intercept equal to 1/i absorb and slope equal to kq by i absorb into kf। এটা হচ্ছে তুমি এখানে 1/if টাকে প্লট করো, এখানে যে q এর কনসেন্ট্রেশনটা প্লট করো, স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, যার ইন্টারসেপ্টটা হয়ে যাচ্ছে 1/i absorb, আর যার স্লোপটা হয়ে যাচ্ছে kq by i absorb into kf। ঠিক আছে, দেখো তাহলে তুমি জাস্ট এই স্টার্ন-বোলম্যান ইকুয়েশনটা পেয়ে গেলে, এবং স্টার্ন-বোলম্যান ইকুয়েশনটাকে তুমি জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে 1/if ভার্সেস q যদি প্লট করো, তাহলে সেইখান থেকে তুমি স্লোপ পেয়ে যাচ্ছ kq বাই i অবজর্ব ইনটু kf, আর ইন্টারসেপ্ট 1/i অবজর্ব। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি kq বাই kf এইটা তাহলে কি পেয়ে যাবে, এইটা হচ্ছে তোমার স্লোপ বাই ইন্টারসেপ্ট, ঠিক আছে, স্লোপ বাই ইন্টারসেপ্ট করে তুমি kq বাই kf এটা পেয়ে যাবে। আচ্ছা, এবারে যদি কোথাও কোয়েনচার না থাকে, কোয়েনচার না থাকলে তুমি কেএফটাকে আলাদা করে বের করে ফেলতে পারবে। হ্যাঁ, তাহলে মানে কি বলবো, মানে when pointer is absent, then from the lifetime tau, from the fluorescence lifetime, ফ্লুরোসেন্স লাইফ টাইম মানে ওই যে এক্সাইটেড সিঙ্গেল স্টেটে গাউস স্টেটের নাম থেকে সময়টা লাগছে আর কি, যেটা 10⁻⁷ to 10⁻8 সেকেন্ড হয়, তার রেসিপ্রোকাল হচ্ছে তোমার বেসিক্যালি রেট কনস্ট্যান্টটা। when the cointer is absent, then from the fluorescence lifetime tau we can find kf independently as kf টা হচ্ছে তোমার 1/tau। ফ্লুরোসেন্সের জন্য যে লাইফ টাইমটা যদি টাউ এফ হয়, তাহলে
ফ্লুরোসেন্স এর জন্য যে রেট কনস্ট্যান্ট সেটা না তার সঙ্গে জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে কেএফ টা হচ্ছে জাস্ট 1/tau f। হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার কেএফ টা, এটা হচ্ছে 1/tau f। এটা কেএফ যদি তুমি আলাদা করে পেয়ে যাও তাহলে সেখান থেকে কে কিউ তুমি আলাদা করে পেয়ে যাবে, মানে আমি এই 1/if ভার্সেস কিউ প্লট থেকে কে কিউ বাই কেএফ টা অ্যাজ এ হোল পেয়ে গেছি। আচ্ছা, কেএফ এর ভ্যালুটা ফ্লুরোসেন্স এর জন্য যে লাইফ টাইম, ফ্লুরোসেন্স লাইফ টাইমে রেসিপ্রোকাল করে কেএফ টা তুমি অটোমেটিক্যালি পেয়ে যেতে পারো। এবং সেই জন্য মানে তাহলে therefore kq can be determined, kq can be মানে মানে ডিটারমাইন, এটা মানে কোয়েন্সিং কনস্ট্যান্ট তুমি বের করতে পারছো। তাহলে 1/if ভার্সেস কিউ প্লট করে স্লোপ বাই ইন্টারসেপ্ট থেকে তুমি কে কিউ বাই কেএফ টা পেয়ে যাচ্ছে। আর ওই যে এক্সাইটেড সিঙ্গেল স্টেট থেকে গ্রাউন্ড সিঙ্গেল স্টেটে মানে যে ফ্লুরোসেন্স যে প্রসেসটা, তার একটা লাইফ টাইম আছে। সেই লাইফ টাইমটা একটা ফাস্ট স্পেকট্রোস্কোপি করে বা ফ্লুরোসেন্স স্টাডি করে হচ্ছে বের করা যায়। সেই সেই লাইফ টাইম, হ্যাঁ, তার যদি তুমি রেসিপ্রোকালটা নিয়ে নাও, লাইফ টাইমের রেসিপ্রোকালটা তোমার বেসিক্যালি কে এফ দিয়ে দিচ্ছে। তাহলে কে এফ যদি আলাদা করে পেয়ে যাও তাহলে সেটা কে কিউটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বোঝা গেল? এই হচ্ছে তোমার ফ্লুরোসেন্স, মানে এইটুকু জানলেই তোমার চলবে, ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং এবং সেখান থেকে তোমার ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং এবং সেখান থেকে তোমার ট্রান্সফর্মার ইকুয়েশন, এই পার্টটা একটু তুমি দেখে নাও। আমি সিম্পলেস্ট পসিবল কেসটাকে বললাম। এবারে অ্যাকচুয়ালি হ্যাঁ বলো বলো। স্যার কেএফ ইকুয়াল টু 1 বাই, হ্যাঁ স্যার ওইটা একটু বলুন না স্যার। ও এটা সবসময় হয়, মানে তোমার সবসময় এই যে ফ্লুরোসেন্স যেটা হচ্ছে এক্সাইটেড, মানে এমনি কি S0 থেকে S1 এ গেলে S1 থেকে আবার নিচে নামছে, তাই তো? তাহলে তুমি এক্সাইটেড সেটা তুলে দিলে, এবার তুলে দেওয়ার পরে সে তো নামছে, ডিকে করছে, ডিকে করে সে বেসিক্যালি গ্রাউন্ড স্টেটে নেমে আসছে। ডিকে করাটা যেটা, সেইটা হচ্ছে তোমার জাস্ট তার একটা মানে মানে আমি বলবো কি নিচ থেকে উপরে তুলে আবার নিচে নামার জন্য কি সময়টা লাগছে, অ্যাভারেজ টাইমটা, সেটাকে ফ্লুরোসেন্স লাইফ টাইম বলে। আর এই সময়ের সঙ্গে রেটটা হচ্ছে বা রেট কনস্ট্যান্টটা সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হবে। আর এইগুলো সব ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, তোমাদের দেখবে প্রাইমারি প্রসেস বলা হয় না এগুলোকে। প্রাইমারি প্রসেস মানে হচ্ছে যেটা তোমার বেসিক্যালি একটা ফোটনের সঙ্গে যেগুলো প্রপোর্শনাল আর কি, সেগুলো সব প্রাইমারি প্রসেস। প্রাইমারি প্রসেস মানে বেসিক্যালি ওটা যে ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্টের মতো। ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্টের ইউনিটটা কি হয়, সেকেন্ড ইনভার্স হয়। তার মানে সেটা সবসময় হচ্ছে যে এরকম স্পেকট্রোস্কোপি রিলেটেড যে কোনো প্রসেসের ক্ষেত্রে আর কি, যে সবসময় হচ্ছে তোমার এই অ্যাভারেজ লাইফ টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বা জাস্ট ইনভার্সটা হচ্ছে তোমার রেট কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে ব্যাপার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা সবসময় হয়। বোঝা গেল এই পার্টটা? আচ্ছা, আর একটা কনসেপ্ট যেটা তোমাদের আসবে। হ্যাঁ বলো বলো বলো। এই যে আপনি যে ফটো ফিজিক্যাল শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি এই যে ফটো ফিজিক্যাল রিঅ্যাকশনের মেকানিজমটা দিলেন, এখানে স্যার এই নন রেডিয়েটিভ ডিকেটা গোটার আগে স্যার একটা রেডিয়েটিভ ডিকেও ঘটছে স্যার, এটা কি স্যার অলওয়েজ হয়? কোনটা বলছো বলো তো? এইটা বলছো তো? এইটা তো হ্যাঁ স্যার। তুমি যেটা বলতে চাইছো যে এই তিনটে স্টেপ ছাড়া আরো অনেক স্টেপস আছে, এটা বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই। হ্যাঁ একদমই তাই, একদমই তাই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। যেটা হচ্ছে যে তোমার যে এটা হচ্ছে একটা সিম্পলেস্ট পসিবল কেস, শুধু ফ্লুরোসেন্স ঘটছে আর তার সাথে সাথে হচ্ছে আমি কোয়েঞ্চিনটাকে দেখছি। আর এবারে দেখো তুমি যদি ব্যাপারটাকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করো, যে যদি জেনারেলাইজ করার চেষ্টা করো তাহলে দেখো এই যে বিভিন্ন রকমের যে ফটোফিজিক্যাল বা ফটোফিজিক্যাল প্রসেসগুলো তুমি যখন দেখেছো, তখন কি হয় না অ্যাকচুয়ালি স্টেপ ওয়ানে এই যে এমটা সে ফোটন অ্যাবজর্ব করে এম স্টারে গেল, আই অ্যাবজর্ব। এবারে পরে যেগুলো হতে পারে দেখো খেয়াল করে, এম স্টার সে যার কে এফ এর থ্রু দিয়ে যেমন এম এ তে নামতে পারে প্লাস এইচ নিউ এফ, এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস। অ্যাবজর্বিং প্রসেস এইটা হচ্ছে ফ্লুরোসেন্স।
এটা হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে তুমি দেখেছো না, এম স্টার সে ফসফোরেসেন্সের থ্রু দিয়ে এম এতে নামতে পারে। মানে দুটো রেডিয়েটিভ প্রসেস তুমি দেখেছিলে। মানে আমি কিন্তু ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেস গুলোর ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেস গুলো আমি কনসিডার করি। তার ক্ষেত্রে যেমন ফ্লুরোসেন্স হতে পারে, যেমন ফসফোরেসেন্সও হতে পারে। এটা আচ্ছা, এছাড়া কি করতে পারে, এম স্টার সে বেসিক্যালি কে ফর ইন্টারনাল কনভার্সন করে তোমার এম এতে নামতে পারে ভায়া হিট। এটা যে ইন্টারনাল কনভার্সন। এটা হতে পারে। এম স্টার সে একটা ইন্টার সিস্টেম ক্রসিং তার থ্রু দিয়ে দিকে করতে পারে, সেটা ইন্টার সিস্টেম ক্রসিং। ইত্যাদি গুলো আছে, মানে মেনলি এই চারটে, তাই তো? ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টার সিস্টেম ক্রসিং, মেনলি এই চারটে। আর এই অ্যাডিশন টু দ্যাট, এই যেটা আমি লাস্ট প্রসেস বলেছি, যে কোয়েঞ্চারের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে হচ্ছে তোমার কে কিউ টু দিয়ে তোমার এম এন এম এ চলে এলো, প্লাস কিউ চলে এলো, প্লাস হিট এলো। এই লাস্ট প্রসেসটা হচ্ছে তোমার কোয়েঞ্চিং। লাস্ট প্রসেসটা কোয়েঞ্চিং। আচ্ছা, এবারে দেখো, তাহলে যদি মানে আমি জাস্ট তিনটে মেজর স্টেপ কনসিডার করেছিলাম, এইটা, এইটা আর এইটা, সেখানে আমি এর নাম দিয়েছি ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং। তাহলে ফ্লুরোসেন্সের সঙ্গে কম্পিট কিন্তু এই কোয়েঞ্চিং এ একা করে না, ফ্লুরোসেন্সের সঙ্গে ফসফরাসেরও কম্পিটিশন করে। ফ্লুরোসেন্সের সঙ্গে অন্য যে নন রেডিয়েটিভ প্রসেস গুলো আছে, ইন্টারনাল কনভার্সন বা ইন্টার সিস্টেম ক্রসিং, তারাও তো কম্পিট করে। তা যদি করে, তাহলে এখন দেখো, নাও অ্যাপ্লাই স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন। এখন যদি আমি স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন থেকে ইউজ করি, ডি এম স্টার বাই ডিটি, দেখো প্রথমটা আই অ্যাবজর্ব আছে, তারপরে মাইনাস কে এফ ইন্টু এম স্টার, মাইনাস কে পিএইচ ইন্টু এম স্টার, মাইনাস কে আইসি ইন্টু এম স্টার, মাইনাস কে আইএসসি ইন্টু এম স্টার, আর ফাইনালটা হচ্ছে মাইনাস কে কিউ ইন্টু এম স্টার ইন্টু কিউ। এইটা ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। সেইখান থেকে তুমি খেয়াল করে দেখো, এম স্টারের কনসেন্ট্রেশন যখন তুমি বের করছো, সেটা কি হচ্ছে না, আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে কে এফ প্লাস কে পিএইচ প্লাস কে আইসি প্লাস কে আইএসসি, এগুলো কে এফ কে পিএইচ কে এইটা থাকবে, তার সাথে হচ্ছে কে কিউ ইন্টু কিউ থাকছে। তো আগের ক্ষেত্রে দেখো নিচে শুধুমাত্র এ ছিল, এখন এরা সবাই থেকে যাচ্ছে। তার মানে আমি এইটাকে জেনারেল করে লিখতে পারি যে এম স্টারটা এটা হচ্ছে তোমার আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই কে এফ আছে প্লাস কে ফসফোরেসেন্স আছে, প্লাস হচ্ছে সামেশন ওভার কে আই লিখলাম, মানে সমস্ত নন রেডিয়েটিভ প্রসেস গুলো এর মধ্যে লিখে ফেললাম। আর তারপরে কোয়েঞ্চিং এর জন্য যেটা আছে কে কিউ ইন্টু কিউটা আছে। মানে এখানে আমি ফ্লুরোসেন্সের জন্য রেড কনস্ট্যান্ট লিখেছি, ফসফোরেসেন্সের জন্য লিখেছি, আর এইখানে সামেশন ওভার আই কে আই, এইটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে অল ফটো, মানে অল নন রেডিয়েটিভ ফটোফিজিক্যাল প্রসেস। অল নন রেডিয়েটিভ ফটোফিজিক্যাল প্রসেস, মানে ইন্টারনাল কনভার্সন, ইন্টার সিস্টেম প্রসেস, সব আমি এর মধ্যে রেখেছি আর কি এইটা। অথবা কেউ এটাকে চাইলে এইরকম ভাবে লিখতে পারে, আই এইটা বাই হচ্ছে
কে একটা এফেক্টিভ টাইপের একটা টার্ম লিখলাম, প্লাস হচ্ছে কে কিউ ইন্টু কিউ এরকম ভাবে লিখলাম, যেখানে কে এফেক্টিভটা হচ্ছে ফ্লুরোসেন্সের রেট কনস্ট্যান্ট আছে, ফসফোরেসেন্স রেট কনস্ট্যান্ট আছে, তার সঙ্গে হচ্ছে সমস্ত নন ডেটি যে ডিকে প্রসেস গুলো তাদের রেট কনস্ট্যান্ট আছে। তখন এম স্টারটাকে তুমি জাস্ট এইরকম করে তুমি জাস্ট দিতে লাগলে এইটা। আর এবারে নাও ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্স এবারে কে এফ ইন্টু এম স্টার, তুমি লিখবে তখন কে এফ আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই কে এফেক্টিভ প্লাস হচ্ছে, সরি এক সেকেন্ড, এটাকে কে এফটাকে আলাদা রাখে, এটাকে একটুখানি, এটাকে এই কে এফেক্টিভটাকে না, ভুল হলো, এটাকে একটু অন্যভাবে লিখছি, এইরকম ভাবে লেখে না, এটাকে কে এফটাকে আলাদা করে রাখতে হয়, তবে ফর্মটা একই রকম আসবে। কে এফটাকে আলাদা একরকম ভাবে রইল, আর এর মধ্যে আর আর বাকি যে পার্টটা আছে, বাকি পার্টটা হচ্ছে তুমি জাস্ট আমি এই কে এফেক্টিভের মধ্যে তোমার এইটা থাকবে না, শুধু ফ্লুরোসেন্স পার্টটাকে রাখবো না, ফসফোরেসেন্সের রেট কনস্ট্যান্ট লাগবে, এইটা লাগবে, এটা কে এফেক্টিভ, এই দুটোকে যোগ করে রাখলাম আর এইটা, প্লাস হচ্ছে তোমার কে কিউ ইন্টু কিউ। মানে এখানে আমি যেটা করছি যে কে এফটাকে আলাদা করে রাখবে, কে এফটাকে আলাদা করে রেখে বাকিগুলোকে একসাথে করে দাও, এখানেও ঠিক একই রকম ভাবে কে এফটা আছে প্লাস কে এফেক্টিভ প্লাস হচ্ছে কে কিউ ইন্টু কিউ, এটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা এবারে এইটা তুমি যদি লেখো তাহলে দেখো, আচ্ছা এইটা হলো, আচ্ছা 1/IF-টা কি হচ্ছে, কে এফ প্লাস কে এফেক্টিভ প্লাস কে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই কে এফ ইন্টু আই অ্যাবজর্ব, এরকম দেখতে হলো। এটা 1/I অ্যাবজর্ব আছে, প্লাস খেয়াল করো, মানে এটা এটা হচ্ছে এইটা বাই এটা করলাম, 1/I অ্যাবজর্ব হয়ে গেল, যে বাকি পার্টটা আমি কেমন করে লিখছি দেখো, এটা হচ্ছে তোমার 1/KF I অ্যাবজর্ব এইটা বাই এটা হয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে, আর উপরে হয়ে যাচ্ছে কে এফেক্টিভ প্লাস হচ্ছে কে কিউ ইন্টু কিউ, এরকম একটা টার্ম তোমার দেখতে পাচ্ছ, তাই না? এইটা, আচ্ছা এইটাকে তুমি চাইলে এখন লিখতে পারো 1/I অ্যাবজর্ব ইন্টু 1 প্লাস, এই পার্টটাকে নিয়ে নিলে কে এফেক্টিভ বাই কে এফ একটা টার্ম রইল, প্লাস কে কিউ বাই কে এফ আই অ্যাবজর্ব ইন্টু কিউ। দেখো তো ঠিক আছে কিনা? তাহলে আমি যখন করছি এইটা হচ্ছে তোমার, মানে আসলে এই পুরো পার্টটাকে একসাথে করে 1/I অ্যাবজর্ব যদি কমন নিয়ে আসলে 1 প্লাস কে এফ বাই কে কিউ, তাহলে এই সেকেন্ড লাইনটা না লিখলেও চলতো, কিন্তু এইটা হয়ে যাচ্ছে। তার মানে এখন যদি তুমি প্লট করো ওয়ান বাই আই এফ ভার্সেস ওয়ান বাই নয় কিউ এর কনসেন্ট্রেশন, এটা যদি প্লট করো, সেই স্ট্রেট লাইনের ফর্মটাই তুমি পাচ্ছ, স্ট্রেট লাইনের ফর্মটা পাচ্ছ, কিন্তু এখন ইন্টারসেপ্টটা কত হয়ে যাবে? ইন্টারসেপ্টটা কিন্তু জাস্ট 1/I অ্যাবজর্ব এটা বললে হবে না, তার সাথে 1 প্লাস কে এফেক্টিভ বাই কে এফ, এটা থাকছে। আর
স্লোপটা যেটা স্লোপটা অ্যাজ ইউজুয়াল কে কিউ বাই কে এফ ইন্টু আই আর। ঠিক আছে, দেখো তাহলে এইটাকে তুমি মানে এই মাঝের লাইনটা তোমার না লিখলেও চলবে, মাঝের লাইনটা এক্সট্রা অ্যাডিশনের লেখা হয়ে গেছে, অ্যাডিশনালি এটা না লিখলেও চলবে। মানে আমি এই প্রথম দুটো পার্টকে একসাথে নিচ্ছি আর পরের পার্টটাকে আলাদা নিচ্ছি। আগে যেরকম ভাবে লিখছিলাম সেই রকম ভাবে করা যেত, হয়তো আর একটু ভালো ফর্মে দেখতে হতে পারতো। মানে আগেরটা মানে হচ্ছে আমি ওই যে কে এফ না করে সবটাকে যদি একটা কিছু তুমি রেট কনস্ট্যান্ট বলে দিতে আর কি, তাহলে হয়তো করা যেত। মানে এই যে এখানে যেটা বলছিলাম না যে এইখানে এই যে কে কিউ কিউটাকে বাদ দিয়ে যে বাকি পুরো পার্টটাকে তুমি সেটা কে এফেক্টিভ বলে দিতে আর কি, এরকম ভাবে করা যেত। কিন্তু তাতে এই ফর্মে লিখলে জিনিসটা কোনো অসুবিধা নেই, ভালো দেখতে। মানে কে এফ আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই হচ্ছে এই পুরো জিনিসটা আর কি, মানে কে এফ প্লাস কে এফেক্টিভ সবটা মিলে একটা তোমার ওভারঅল এফেক্টিভ এর কনস্ট্যান্টের মতো লিখলে প্লাস কে কিউ ইন্টু কিউ এটা তুমি লিখলে আর কি। হ্যাঁ, লিখে তারপরে যখন রেসিপ্রোকাল করছো তুমি ওভারঅল কিন্তু এরকম স্ট্রেট লাইন টাইপের ছবিই পাবে, কিন্তু তখন ইন্টারসেপ্টের মানটাকে সিম্পলি পাল্টে যাচ্ছে। তাহলে এই যেটা হলো এইটা হচ্ছে আরেকটু জেনারেল ফর্ম অফ দ্য স্টার্ন-বোলম্যান ইকুয়েশন। এটাও স্টার্ন-বোলম্যান ইকুয়েশন, এটা হচ্ছে মোস্ট জেনারেল কেস যেখানে সমস্ত পসিবিলিটি গুলো আছে আর কি। টিপিক্যালি ছবিটা মানে তোমাকে যদি পরীক্ষায় পড়ে তুমি এইটুকু লিখে দিলেও চলবে, এইখানে যে স্টার্ন-বোলম্যান ইকুয়েশনটা লেখা আছে। কারণ আমি জাস্ট স্টার্ন-বোলম্যান ইকুয়েশন ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং এর রেসপেক্টে আমি এমন একটা পার্টিকুলার, তুমি দেখেছো যে যে সমস্ত রকমের যে ফটো ফিজিক্যাল প্রসেস গুলো ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টারসিস্টেম ক্রসিং, তাদের ডিফারেন্ট রেট কনস্ট্যান্ট আছে। এবার তুমি এমন একটা মলিকুল চুজ করলে যে মূলত ফ্লুরোসেন্স দেখায়, হ্যাঁ, সে ফসফোরেসেন্স দেখায় না বা ইন্টারনাল কনভার্সন, ইন্টারসিস্টেম ক্রসিং তাদের ক্ষেত্রে অতটা ভালো হয় না আর কি, তখন তুমি শুধুমাত্র ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং থেকেই ভাবছো। কিন্তু যেটা বলেছো সেটা সত্যি যে যখন এমটা এম স্টারে গেল তখন কিন্তু এই ফ্লুরোসেন্সের সঙ্গে কম্পিটিশন শুধুমাত্র কোয়েঞ্চিং করে না, ফ্লুরোসেন্সের সঙ্গে কম্পিটিশন হচ্ছে ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টারসিস্টেম ক্রসিং সবটা করে। সেই জন্য এই পুরো জিনিসটাকে মাথায় রেখে তুমি যদি স্টার্ন-বোলম্যান ইকুয়েশন থেকে নিয়ে আসো তাহলে কিন্তু ইন্টারসেপ্ট এরকম দেখতে হবে, সবটা এরকম দেখতে। ঠিক আছে জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই একটা পার্ট যে পার্টটা আমাদের একটু আলোচনা করে নেওয়ার দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস যে জিনিসটা আমরা একটুখানি বলে নেব সেটা হচ্ছে যে দেখো মানে এই যে কোয়ান্টাম মেকানিক্স না হওয়ার জন্য বা ইত্যাদির জন্য কোথাও কোনো অসুবিধা হচ্ছে নাকি, এগুলোকে জাস্ট সিম্পলি রেড ল এর মতো বা কেমিক্যাল কাইনেটিক্স এর পোর্শন হিসেবেই ভাবো। মানে এর সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স টানা গুড়িয়ে ফেলো না। মানে কোয়ান্টাম মেকানিক্স হয়নি বলে যে এই পার্টটা তোমার বুঝতে অসুবিধা হবে এরকম কিন্তু কোথাও দেখো আমি কি কোথাও সেইভাবে কোয়ান্টাম মেকানিক্স কিছু ইউজ করছি। তোমার একটা মেকানিজম যদি দিয়ে দেয় সেইখান থেকে তোমাকে লিখতে শিখতে হয়, আর মেকানিজম তো আমি বলেই দিচ্ছি। শুধু একটাই তফাৎ যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে যেহেতু তোমার গসস-ড্যাপার ল বা স্টার্ক-আইনস্টাইন লটা আছে, সেই জন্য লাইট অ্যাবজর্বিং প্রসেস যেটা বা প্রাইমারি প্রসেস যেটা, এই প্রাইমারি প্রসেসের রেটটাকে তোমাকে জাস্ট আই অ্যাবজর্ব লিখতে হচ্ছে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ যেমন হওয়া উচিত সেরকম। নেক্সট যে জিনিসটা আমরা একটুখানি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কেমিলুমিনেশন। কেমিলুমিনেশন বা কেমোলুমিনেশন বলা হয়। কেমিলুমিনেশন বা অনেক সময় এটাকে কেমোলুমিনেশন বলা, কেমোলুমিনেশন বলা। আচ্ছা, এই যে কেমিলুমিনেশন বা কেমোলুমিনেশন এই যে প্রসেসটা, সেই প্রসেসটা অ্যাকচুয়ালি কি? মানে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেস। মানে তোমাদের আমি প্রথমে একটা ন্যাচারাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে স্টার্ট করি। আচ্ছা, তোমরা জোনাকির আলো দেখেছো তো না দেখোনি? হ্যাঁ স্যার দেখেছো তো? আর এই জোনাকির আলোটা কেন কোথা থেকে আসে জানো? স্যার এই লুমিনেন্স হয়। হ্যাঁ, কিরকম একটুখানি বুঝিয়ে বলতে পারবে যে লুমিনেশন হয় মানে ঠিক কি বলতে চাইছো? স্যার ওদের স্যার ফসফরাস বা অন্য কিছু টাইপের থাকে যেটা স্যার ওই লাইট অ্যাবজর্ব করে নেয় দিনের সময়, আর রাতে স্যার এক্সাইটেড মলিকিউলটা ছেড়ে দেয়,
তখন স্যার আলো তৈরি করে, কিন্তু স্যার কেমিক্যালে কিছু চেঞ্জ হয় বোধহয়। একটু আরেকটু ডিটেলে কেউ জানো, যারা বায়োলজি টায়োলজি পড়েছো? হ্যাঁ, একদমই ঠিকই বলতো, ফসফরাস টাইপের কিছু না, মানে ওখানে লুস। হ্যাঁ বলো বলো বলো, কি বলছো বলো বলো। লুসিফারেজ এনজাইম থাকে, লুসিফারান প্রোটিনে এই পরিণত তো হয়। একদমই ঠিক কথা, হ্যাঁ ভালো করে বলো, গুছিয়ে বলো, একদম ঠিক কথা বলছো, বলো ভালো করে বলো, সবাই শুনুক। স্যার ওটুকুই পড়েছিলাম, ওই লুসিফারেজ এনজাইমটা লুসিফারান প্রোটিনে পরিণত হওয়ার সময় লাইট ডিকে করে, ওরকম কিছু। হ্যাঁ একদম, যে লুসিফেরন নামে একটা প্রোটিন থাকছে, সেটা বেসিক্যালি হচ্ছে ওই এরিয়াল অক্সিজেন এবং লুসিফেরস যে উৎসেচকটা আছে তার প্রেজেন্সে হচ্ছে সে অক্সিডাইজ হয়। আর এবারে এই যখন সে অক্সিডাইজ হলো, এবারে এই ধরনের রিয়াকশন গুলো রেডক্স রিয়াকশন হয় এবং এক্সোথার্মিক হয়। তার রেডক্স রিয়াকশন এবং এক্সোথার্মিক যদি হয়, দেখা যাচ্ছে যে যে এক্সাইটেড হয়ে যাওয়ার পরে আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হয় সেগুলো ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেটে তৈরি হয়। আর ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট থেকে যখন সে গ্রাউন্ড স্টেটে নেমে আসছে, যদি ওই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এমন হয়ে যায় যাতে করে সে ভিজিবল লাইট ছাড়তে পারে, তখন সেই আলোটা তুমি দেখতে পাবে। এমনি লুমিনেশন প্রসেসটা কি? লুমিনেশন প্রসেস মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার লাইট এমিটিং প্রসেস, সেটা লুমিনেশন প্রসেস। এবারে কেমিক্যাল রিয়াকশনের জন্য কিন্তু তোমার লাইট এমিটিং প্রসেসটা ঘটে, সেটাই হচ্ছে তোমার কেমিলুমিনেশন। এক্ষেত্রে যেটা হচ্ছে, ওই যে লুসিফেরস উৎসেচকের প্রেজেন্সে এরিয়াল অক্সিডেশন হয়ে লুসিফেরস অক্সিডেশন হয়ে গিয়ে সে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেটে তৈরি হলো। এবার ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট থেকে যখন সে তোমার এতে নেমে আসছে, মানে গ্রাউন্ড স্টেটে নেমে আসছে, সেই এক্সেস এনার্জিটা সে ভায়া লাইট ছাড়ছে। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে তোমার কেমিলুমিনেসেন্সের মূল ব্যাপারটা। মানে আমরা ইউজুয়ালি কি করি, ধরো একটা ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেটে মানে একটা কেমিক্যাল রিয়াকশন করলো, কেমিক্যাল রিয়াকশন করলে হচ্ছে হিটটা অ্যাবজর্ব হয় বা হিটটা এমিট হয়, এইটুকু দেখতে অভ্যস্ত। কিন্তু এখানে বেসিক্যালি তোমার মানে তৈরি মানে লাইট এমিটেড হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, প্রসেসটা আমি এইরকম ভাবে বলতে পারি যে লুমিনেসেন্স বেসিক্যালি হচ্ছে is a general term that represents emission of visible light. ভিজিবল লাইটের যে এমিশনটা সেটা হচ্ছে লুমিনেশন। ঠিক আছে, এবার যদি এমন হয় যে ইফ এমিশন অফ ভিজিবল রেডিয়েশন occurs as a result of chemical reaction, then this process is known as, but this process is called as, this process is called chemiluminescence। হ্যাঁ, মানে কেমিক্যাল রিয়াকশন, তার জন্য তোমার বেসিক্যালি লাইটটাকে পাচ্ছ। আর এবারে এটা কেন হচ্ছে, কারণটা হচ্ছে যে যদি এরকম হয় যে if the chemical reaction is a highly exothermic redox reaction, highly exothermic redox reaction, then the product formed may be in electronically
এক্সাইটেড স্টেট। প্রথম কথা হচ্ছে এক্সোথার্মিক মানে প্রচন্ড এনার্জি পাচ্ছে, সেই এনার্জিতে সে এক্সাইটেড হয়ে যেতে পারে। আর রেডক্স রিয়াকশন হলে ধরো এমন হলো যে প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটা সিংলেট মানে হয়তো মানে হয়তো দেখা গেল যে টিপলেস স্টেটে তৈরি হয়েছে বা সিঙ্গলেস স্টেটে তৈরি হয়েছে। মানে প্রোডাক্ট আমার হয়তো গ্রাউন্ড স্টেটটা যে সিঙ্গলেস স্টেট, কিন্তু প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে ভায়া সাম রেডক্স রিয়াকশন সেটা ধরো টিপলেস স্টেটে তৈরি হয়েছে। এবার টিপলেস স্টেট থেকে সে যখন সিঙ্গলেস স্টেটে নেমে আসছে, সেই এক্সেস এনার্জিটা সে একটা রেডিয়েশন হিসেবে ছাড়তে পারে। মানে ইউজুয়ালি হিট হিসেবে ছাড়া ধাক্কা ধাক্কি করে, কিন্তু কখনো কখনো রেডিয়েশন হিসেবেও ছাড়তে পারে আর কি। তাহলে if the chemical reaction is highly exothermic, exothermic redox reaction, then the product form may be in electronically excited state. তাহলে এবারে দেখো যদি ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেটে যদি তৈরি হয়, তাহলে এই হচ্ছে তোমার একটা মানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এদিকে আমি এনার্জি প্লট করছি। আর যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তোমার একটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে। ইলেকট্রনিক স্টেটে এবারে তাহলে এইখানে রিয়াকশনটা ছিল, প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে। এবারে সে কি করবে, এখান থেকে এখানে জাস্ট নেমে আসবে। নেমে আসা করে যে ফ্রিকোয়েন্সিটা ছাড়বে সেটা কি, তাহলে এইটা যদি তোমার ধরো এনার্জি ফর দা এক্সাইটেড স্টেট মাইনাস এনার্জি ফর দা গ্রাউন্ড স্টেট ডিভাইডেড বাই এইচ, এইটা। তাহলে যদি এটা হয় ইফ ইট লাইজ ইন দা ভিজিবল রিজিয়ন, then we can get visible light, যেটা চোখে তুমি দেখতে পাবে, যেটা কি আমরা মানে কি বলবো, যেটাকে আমি কেমিলুমিনেশন বলছি, ঠিক আছে। আর এরকম প্রচুর এক্সাম্পলস আছে। আচ্ছা, এক্সাম্পলের মধ্যে আমি কয়েকটা এক্সাম্পলটা সিম্পলি বলছি। একটা তো অবশ্যই যেটা তোমার মানে কিছু এক্সাম্পল আছে আর কি। আচ্ছা, এক্সাম্পলের মধ্যে তো প্রথম যে আচ্ছা যেটা বলছিলেন যে ফসফরাসের মতো মুখ তুমুক, হ্যাঁ সেইটা হচ্ছে ফসফরেশন। সেই ফসফরেশন আর কেমিলুমিনেশন কিন্তু একই না, ঠিক আছে এইটা। কিন্তু মানে কিছু এক্সাম্পল জাস্ট এমনি বলছি তোমার আচ্ছা জোনাকি যেন ইংরেজিটা কি ছিল ভুলে গেলাম, কি বল ভুলে গেলাম। স্যার ফায়ারফ্লাই। হ্যাঁ স্যার ফায়ারফ্লাই বলেন। হ্যাঁ, তাহলে ওই যে লাইটটা ছাড়ে সেটা যে ব্লুইশ লাইট, তো ব্লুইশ লাইট emitted by ফায়ারফ্লাইজ আর কি। এইটা একটা ন্যাচারাল এক্সাম্পল তুমি দেখতে পাবে। আচ্ছা, এছাড়া হচ্ছে তুমি যেটা দেখবে যে অনেক ক্ষেত্রেই যেটা হয় আর কি, হ্যাঁ তোমার কি বলবো ওই যেটা আমরা আসলে আমাদের বেলুড় যখন পড়তাম তখন একটা এক্সপেরিমেন্ট আমরা করতাম। সেটা হচ্ছে তোমার লুমিনল বলে একটা কম্পাউন্ড পাওয়া যায়। সে লুমিনল সে হাইড্রোজেন পারক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে বেসিক মিডিয়ামে হাইড্রোজেন পারক্সাইডের প্রেজেন্স অক্সিডাইজ হয়। তাহলে এই লুমিনলটা সে বেসিক্যালি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে অক্সিডাইজড হয় এবং সেই অক্সিডেশনটা ঘটবে হচ্ছে বেসিক মিডিয়ামে, ওই জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাফার আমরা মানিয়ে নিতাম। আর তার সাথে দিতে হতো কিছু হচ্ছে Ap2+ ক্যাটালিস্ট, আয়রন 2+ ক্যাটালিস্ট আমরা ইউজ করতাম। তাহলে যেটা হবে ওই সে অক্সিডাইজ হয়ে যাওয়ার পরে সে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেটে যায়, সেখান থেকে যখন সে ছেড়ে আসে একটা বেশ উজ্জ্বল গ্লোয়িং ব্লুইশ লাইট বেরোয়। এবং এই এক্সপেরিমেন্টটা আসলে খুব ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে যে তুমি ওই যদি ফরেনসিক সায়েন্সের হিস্ট্রি দেখো, তাহলে ফরেনসিক সায়েন্সে আগে না এই রিয়াকশনটাকে কাজে লাগানো হতো। মানে ধরো তুমি খুন খারাপি কিছু একটা করেছো, তোমার জামা কাপড় বা বডিতে কোথাও হয়তো রক্তের দাগ টাগ লেগে আছে। এবারে ওই যেটা করা হতো যে ওই লুমিনল, হাইড্রোজেন পারক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার একটা মিক্সচার বানানো হতো। যে মিক্সচারটা কিন্তু ইউজুয়ালি হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট লিকুইড, জলের মতো। সেইটা কিন্তু তোমার সারা শরীরে স্প্রে করা হয়। যেখানে যেখানে আয়রনের টুকরো আছে, মানে তোমার রক্ত মানে রক্তের মধ্যে হচ্ছে আয়রন আছে, হ্যাঁ সেই আয়রন নিয়েই হচ্ছে তুমি দেখতে পাবে যে ওটা করবে তোমার কি বলবো মানে অক্সিডাইজ করবে, অক্সিডাইজ করে সেই জায়গা থেকে ব্লুইশ লাইট পাওয়া যাবে। অর্থাৎ তোমার শরীরে বা জামা কাপড়ে মানে প্রিলিমিনারি টেস্টের জন্য যদি কোথাও হচ্ছে কিছুটা অন্তত মানে রক্তের ছিটে ফোটা কিছু একটুখানি লেগে থাকে, তাহলে ইনিশিয়ালি আইডেন্টিফিকেশনটা হচ্ছে যে হ্যাঁ সে খুন করে থাকতে পারে আর কি। এটা তখন এটাকে ইউজ করা হতো আর কি। সেখানে আমি জাস্ট মানে
এরকম লিখছি আর কি, মানে লুমিনাল তার একটা সাইন্টিফিক নাম আছে। লুমিনালটা বেসিক্যালি 5 অ্যামাইনোথ্যালিক হাইড্রোজাইড। এটা বেসিক্যালি 5 সংকেত গুলো ভুলে গেছি আমি, দেখছি মানে একটু পরে যদি খুঁজে পাই তোমাকে দেবো আর কি। অ্যামাইনোথ্যালিক মানে একটা নোট দিয়ে দেবো আর কি। নোটপত্রগুলো আমার কাছে এখন নেই, সব ঝাড়গ্রামে রয়ে গেছে। আর সেখানে আমি এটা ভালো করে লিখে রেখেছিলাম, মানে মেকানিজমটা আর কি, সেটা এখানে নেই। অ্যামাইনোথ্যালিক হাইড্রোজাইড, ঠিক আছে। তার সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড লাগে, তার সঙ্গে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগে, আর ক্যাটালাইজ হচ্ছে Fe2+ দিয়ে। সেইখান থেকে তুমি একটা ব্লু লাইট পাবে। সেটা কেমিলুমিনেশনস এর এক্সাম্পলের মধ্যে পড়ে। এটা আরো অনেক সব এক্সাম্পল ছিল আর কি, সেই এক্সাম্পল গুলো খুঁজে দেখতে হবে। তাহলে এইগুলো সব হচ্ছে তোমার নর্মাল এক্সাম্পলের মধ্যে পড়ে, হ্যাঁ, যেখানে তোমার কেমিলুমিনেশনস দেখাতে, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে একটা রিয়াকশন চুজ করতে হবে, যে রিয়াকশনটা রেডক্স রিয়াকশন হলে ইলেকট্রন এক্সচেঞ্জটা ঘটবে। ইলেকট্রন এক্সচেঞ্জটা করে যে সিঙ্গলেট থেকে ট্রিপলেট, ট্রিপলেট থেকে সিঙ্গলেট, এই যে যাওয়ার গল্পগুলো আছে সেগুলো খুব ইজিলি হয়, ঠিক আছে। আর এক্সোথার্মিক হতে হবে, কারণ যদি এমন হয় যে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা এক্সাইটেড স্টেটে না গিয়ে হচ্ছে তোমার তার থেকে লোয়ার এনার্জি স্টেটে বা গ্রাউন্ড স্টেটেই তৈরি হয়েছে, তাহলে তার তুমি লুমিনেসেন্সটা পাবে না। সেই জন্য ওটা অবশ্যই একটা রিয়াকশন করতে হয়, মানে তোমার বলে তোমার এক্সোথার্মিক রিয়াকশন করতে হয়। এবং দেখেছি আমরা এই যে এই এক্সপেরিমেন্টটা আমরা বেলুড়ে হচ্ছে প্রত্যেক 2 বছর অন্তর এক্সিবিশন হতো। সেই এক্সিবিশনে আমি এই এক্সপেরিমেন্টটা আমরা করেছিলাম আমাদের টিম। আমি ছিলাম তাতে, ফরিদ শেখর অগস্তি বলে একজন আমার পরের ব্যাচে ছিল। ফরিদ হচ্ছে, আমি গুগলি ডাক, ফরিদ হচ্ছে এখন জেএনসিএস এর ফ্যাকাল্টি, ও ছিল। আর একজন ছিল হচ্ছে, ওর নাম হচ্ছে প্রসেনজিৎ, সে আইআইসিডি থেকে পিএইচডি করে বিদেশে পোস্টডক করতে গেল। সে খুব ভালো ফুটবলার ছিল। আমরা 3 জনের টিম ছিলাম নাকি, সেই 3 জনের এক্সিবিশনে এই এক্সপেরিমেন্ট আমরা করে দেখিয়েছিলাম এটা। আর লুমিনালটা একটু দাম বেশি, আমাদের খুব অল্প একটু লাগতো। এটা কাল্টিভেশন অফ সায়েন্স সমরেশ মুখার্জির তখন ল্যাব ছিল, ফ্লোরেসেন্স ল্যাব আর কি। এই সমরেশ মুখার্জির ল্যাব থেকে আমরা নিয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। মানে এর যে বিভিন্ন রকম যে মেকানিজম বা হ্যানাতানা ইত্যাদি গুলো আর কি, সেগুলো মানে আমি তোমাকে একটা নোট বানিয়ে বরং দিয়ে দেবো এখন, কারণ এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে যে রিয়াকশন গুলো সেগুলো অর্গানিক মলিকুলার রিয়াকশন, তো সেগুলো আমার সবসময় মাথায় থাকে না। মানে বেসিক ব্যাপারটা এইটা। হ্যাঁ, বাকি যে পার্টটা পড়ে আছে সেটা হচ্ছে মানে মেকানিজমের যে পার্টটা, সেই মেকানিজমের পার্টটা আমি একটা তোমাকে নোটপত্র বানিয়ে আমি তোমাকে পাঠিয়ে দেবো। এই হচ্ছে জিনিস। আর একটা জিনিস যেটা আমাদের আগে একটুখানি বলে নিতে হবে, মানে আমি তোমার দেখাই, দেখো এই যে সিলেবাসটা আমি বলছিলাম, এই যে সিলেবাসে দেখো এই যে পার্টটা, এইখানে একটুখানি জিনিস আমার একটুখানি বলে নেওয়া দরকার। না, এটা অন্য জায়গায় আছে মনে হয়, ও এইখানে আছে। আসলে এমনি সিলেবাসে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এন্ড ফটোকেমিস্ট্রি এইরকম ভাবে, ওই দেখো এই যে সেটা বলছিলাম, এই যে দেখো এইখানে খেয়াল করো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি যে জায়গাটা কালো করেছি, কি লেখা আছে? ডিকে অফ এক্সাইটেড স্টেট বাই রেডিয়েটিভ এন্ড নন রেডিয়েটিভ পাথস, প্রি-ডিসোসিয়েশন, ফ্লুরোসেন্স এন্ড ফসফোরেসেন্স, জাবলনস্কি ডায়াগ্রাম। দেখতে পাচ্ছ এটা? তাহলে এই যে মানে এই যে ডিকে অফ এক্সাইটেড স্টেট বাই রেডিয়েটিভ এন্ড নন রেডিয়েটিভ ডিকে পাথ, সেটা পড়ানো হয়েছে। ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, জাবলনস্কি ডায়াগ্রাম, এগুলো পড়ানো হয়েছে। কিন্তু এখানে যে প্রি-ডিসোসিয়েশন, এই যে পার্টটা, এই প্রি-ডিসোসিয়েশন পার্টটা উল্লেখ করা হয়নি, তাই তো? হ্যাঁ, প্রি-ডিসোসিয়েশন বলেছিল তোমাদেরকে? না না স্যার। না স্যার, না।
ঠিক আছে, আমি সেইটা শুধু একটুখানি বলে দিই, আর বাকি ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল বা ইত্যাদি রিলেটেড জিনিসগুলো আছে সেগুলো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি কনটেক্সটে বলা হবে, কারণ তার ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স একটুখানি দরকার আছে। সেটা হচ্ছে যে এই যে প্রিডিসোসিয়েশন, এই যে ফেনোমেননটা বোঝার আগে আমি বেসিক্যালি যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ডিফাইনিং different types of primary process or light absorbing process. Different types of primary process or light absorbing process, সেই কনটেক্সটে একটা হবে প্রিডিসোসিয়েশন, এটা আমি দেখি। আর ব্যাপারটা কিরকম দেখো, যে যে আমার ওই যে যেটা বলা হয়েছিল যে এম একটা মলিকুল, সে লাইট অ্যাবজর্ব করছে, পরে এম স্টার হচ্ছে, তাই তো? এবারে সে বিভিন্ন চ্যানেলের থ্রু দিয়ে যেতে পারে। একটা হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশন হতে পারে, ফটোকেমিক্যাল প্রসেসের থ্রু দিয়ে যেতে পারে, একটা কেমিক্যাল রিয়াকশন করতে পারে, অথবা একটা ফটো ফিজিক্যাল প্রসেসের থ্রু দিয়ে সে ডিকে করে যেতে পারে। এবার এই যে প্রথম স্টেপটা, এই স্টেপটাই হচ্ছে তোমার প্রাইমারি প্রসেস বা লাইট অ্যাবজর্বিং প্রসেস। আচ্ছা, এবার এই লাইট অ্যাবজর্বিং প্রসেসটা এইটা কত রকমের হতে পারে, তার যে টাইপস গুলো সেইটাকে নিয়ে জাস্ট একটুখানি কথাবার্তা বলা দরকার আছে। তাহলে এম লাইট অ্যাবজর্ব করে এম স্টার তৈরি হলো, এইটা হচ্ছে তোমার প্রাইমারি প্রসেস। তাহলে আমাদের আলোচনা হচ্ছে বেসিক্যালি এই প্রথম জায়গাটা, প্রথম স্টেপটাকে নিয়ে। পরের পার্টটাকে নিয়ে পরের পার্টটা আমি বেসিক্যালি আগে অলরেডি আলোচনা করে নিয়েছি আর কিন্তু এই পার্টটা খুব বেশি এমফাসিস দেওয়া হয়নি। ল্যাম্বার্ট ডয়ের রেসপেক্টে একটুখানি কাজ বলেছি, কিন্তু আরেকটু ভেতরে ঢুকে এই পার্টটাকে একটুখানি বলার দরকার পড়ছে। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করো যে তোমরা পোটেনশিয়াল এনার্জি সারফেস বলে একটা জিনিস বুঝেছো। পোটেনশিয়াল এনার্জি সারফেস, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি সারফেস তো মানে তার যে মোটামুটি কথাবার্তা গুলো তো বলেছে তোমাদের। আমরা জাস্ট আমি একটুখানি জাস্ট তোমায় বলি, সেটা হচ্ছে যে মানে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা সেটা এ থেকে বর্ন ওপেন এম অ্যাপ্রক্সিমেশন থেকে কেমন করে আসে সেটা হচ্ছে পরের কথা। সেটা হচ্ছে তুমি অ্যাজ একটা পোটেনশিয়াল এনার্জি প্লট করছো, ধরে নাও এটা একটা ইলেকট্রনিক এনার্জি, এটাকে প্লট করছো অ্যাজ এ ফাংশন অফ নিউক্লিয়ার সেপারেশন। একটা ডায়াটমিক মলিকুল যদি কনসিডার করো, ডায়াটমিক মলিকুল এখানে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন যদি আর হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা তোমার ধরো এইরকম দেখতে একটা সারফেস তুমি ইজিলি পেলে। তাহলে এরকম পেতে পারো, আবার তুমি এরকমও পেতে পারো। তাহলে এইটা এবং এইটার মধ্যে তফাৎটা কি, মানে কিছু কিছু ক্ষেত্রে একটা লোকাল মিনিমা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে লোকাল মিনিমা থাকবে না। তাহলে যখন লোকাল মিনিমাটা থাকে সেটা স্টেবল ইলেকট্রনিক স্টেট। তাহলে যেটা এইটা হচ্ছে তোমার একটা স্টেবল ইলেকট্রনিক স্টেট, যে স্টেবল ইলেকট্রনিক স্টেটে কিন্তু একটা মিনিমা থাকে, মানে একটা ডেপথ থাকে এরকম আর কি, হ্যাভিং এ মিনিমা ইন দা পোটেনশিয়াল এনার্জি সারফেস, এইটা। আর এই ধরনের স্টেট গুলোতে দেখো কোনো মিনিমা নাই, যখন মিনিমা না থাকবে তাকে বলবো আনস্টেবল ইলেকট্রনিক স্টেট হ্যাভিং নো মিনিমা ইন দা পোটেনশিয়াল এনার্জি সারফেস। বইয়ে দেখবে প্রচুর ছবি টবি আঁকা থাকে, কিছু ছবি এরকম, কিছু ছবি এরকম। এরকম ছবি মানে হচ্ছে তোমার তার একটা মানে সেটা স্টেবল ইলেকট্রনিক স্টেট, এটা আনস্টেবল ইলেকট্রনিক স্টেট। আচ্ছা, এবারে এইগুলো তুমি জানো, এইগুলো বন্ড অর্ডার তোমরা ক্যালকুলেট করেছো মলিকুলার অরবিটাল থিওরিতে। তাহলে স্টেবল ইলেকট্রনিক স্টেট যদি হয়, তাহলে বন্ড অর্ডারটা আর যাই হোক না কেন সেটা গ্রেটার দ্যান 0 হবে। আর যদি তোমার আনস্টেবল ইলেকট্রনিক স্টেট হয়, তখন বন্ড অর্ডারটা তোমার লেস ইকুয়াল টু 0 হবে। তাহলে বন্ড অর্ডারটা 0 হয় বা নেগেটিভ যদি হয়, তাহলে সেটা আনস্টেবল ইলেকট্রনিক স্টেট।
আর যদি বন্ড অর্ডারটা গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা হচ্ছে স্টেবল ইলেকট্রনিক স্টেট। ঠিক আছে, তাহলে এইটা পরিষ্কার যে স্টেবল এবং আনস্টেবল তুমি জাস্ট যদি মলিকুলার অরবিটাল থিওরিতে দেখো তাহলে তুমি ওই বন্ড অর্ডার ক্যালকুলেট করতে শিখেছো। বন্ড অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমো মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং এমো ডিভাইডেড বাই 2। এইখান থেকে বন্ড অর্ডার ক্যালকুলেট করলে বন্ড অর্ডার যদি তোমার কোনো কারণে পজিটিভ বেরোয় তাহলে তার একটা মিনিমা থাকবেই। অর্থাৎ মিনিমাটা কতটা বেশি তার উপরে নির্ভর করবে সে কতটা স্টেবল বা কতটা কম স্টেবল, কিন্তু একটা মিনিমা থাকবেই। যদি বন্ড অর্ডারটা পজিটিভ হয় তখন সেটা স্টেবল ইলেকট্রনিক স্টেট, আর বন্ড অর্ডারটা যদি 0 বা নেগেটিভ হয়ে যায় তখন সেটা হচ্ছে আনস্টেবল ইলেকট্রনিক স্টেট, সেখানে পোটেনশিয়াল এনার্জিতে কোনো মিনিমা থাকে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো তোমার যে যদি তোমার একটা ইলেকট্রনিক ট্রানজিশন ধরো ঘটেছে, ইলেকট্রনিক ট্রানজিশন ঘটার জন্য তোমার তিনটে সিচুয়েশন প্রথমে একটু বলি। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড, তিনটে সিচুয়েশন নয় বরং সেটা হচ্ছে আমি 4টে পসিবিলিটির কথা বলি। ধরো প্রথম যে পসিবিলিটিটা, 1 নম্বর পসিবিলিটি কি হচ্ছে, এটাকে এনার্জি, এটাকে তুমি রিঅ্যাকশন কোঅর্ডিনেট সরি আরটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ সেটা তুমি ক্যালকুলেট করছো, মানে এখানে ই না লিখে এটাকে বেটার হয়তো ইউ লেখা ভালো। ইলেকট্রনিক এনার্জি অ্যাজ এ ফাংশন অফ ইন্টারনিউক্লিয়ার সেপারেশন তুমি প্লট করছো। আচ্ছা, ধরো এরকম একটা সিচুয়েশন তুমি ভাবলে এটাও স্টেবল, এটাও ধরো স্টেবল, তাহলে এটা হচ্ছে স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটা হচ্ছে তোমার স্টেবল কিন্তু স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। মানে ইলেকট্রনটাতে একটা এমো থেকে আরেকটা এমো চলে যাচ্ছে, আগে যে এমোটা ছিল, হ্যাঁ, একটা ইলেকট্রনিক কনফিগারেশন ছিল তার মতো করে সে একটা স্টেবল মানে গ্রাউন্ড স্টেটে ছিল। এবারে ইলেকট্রনটা একটা স্টেট থেকে আরেক স্টেটে চলে যাওয়ার পরও সে কিন্তু স্টেবল থাকতে পারে। অর্থাৎ বন্ড অর্ডারটা হয়তো কম বেশি হয়ে গেল, বেড়ে বেলা কমে গেল, কিন্তু বন্ড অর্ডারটা স্টিল পজিটিভ আছে, এবং হতেই পারে। তাহলে স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকে স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, এখানে ইটা হচ্ছে এক্সাইটেড, এখানে ইটা হচ্ছে গ্রাউন্ড থেকে ট্রানজিশনটা ঘটছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নি যেটা কোয়ান্টাম মেকানিক্সের সাথে একটুখানি তোমার লাগছে, একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে না অনেক ভাইব্রেশনাল লেভেল থাকে, মানে ইলেকট্রনিক এনার্জি গ্যাপটা অনেক অনেক বেশি, সেই ইলেকট্রনিক এনার্জি লেভেলের মধ্যে না অনেক ভাইব্রেশনাল লেভেল থাকে। এখানেও তাই একটা ইলেকট্রনিক এনার্জি লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল থাকে। আর যেহেতু এটা একটা অ্যানহারমোনিক অসিলেটর বা মোস্ট অসিলেটর, সেখানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা না গ্র্যাজুয়ালি জাস্ট কমতে থাকে। এটা একটা ইনফরমেশনের মতো করে মনে রাখো তুমি, মানে একটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের মধ্যে এই মানে একটা স্টেবল ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল থাকে। আর এবারে যখন ট্রানজিশনটা ঘটছে আমি এত বেশি এনার্জি দিয়ে ফেললাম, আচ্ছা প্রথমে মানে আমি যথেষ্ট কম এনার্জি দিলাম যাতে করে হচ্ছে এইখান থেকে এরকম একটা জায়গায় ধরো ট্রানজিশনটা ঘটলো। আর একটা জিনিস খেয়াল করো, এই যে যেখানে তোমার ওয়েলটা আছে না, দুপাশে যে বাউন্ডারি আছে তার মধ্যে যদি ট্রানজিশনটা ঘটে তাহলে সে বন্ড ডিসোসিয়েশন ঘটবে না। কিন্তু যদি কোনো ট্রানজিশনটা তার বাইরে ঘটে যায়, উপরে ঘটে গেছে, এই যে এইখানে মানে ব্যাপারটা খেয়াল করে দেখো যে পোটেনশিয়াল এনার্জি সারফেসে তোমার এগুলো এগুলো তুমি জানো অলরেডি, সেটার জন্য কোয়ান্টাম মেকানিক্স জানার দরকার নেই। সেটা হচ্ছে যে যদি তোমার এমন হয় যে তুমি এমন একটা এনার্জি দিলে যাতে করে কন্টিনিউমে পৌঁছে গেল, মানে ডিসক্রিট এনার্জি লেভেলের বদলে কন্টিনিউমে পৌঁছে গেল, তখন বেসিক্যালি বন্ডটা ডিসোসিয়েট করে যাবে। মানে তুমি একটা বন্ডকে ভাবো না, একটা বন্ডকে যখন ভাবছো এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড, এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড। এবারে যদি তুমি অনেক বেশি স্ট্রেচ করো, অনেক বেশি লম্বা করার চেষ্টা করো, অর্থাৎ বন্ডটাকে অনেক অনেক বাড়ালে কি হবে, এক সময় পর বন্ডটা ছিঁড়ে যাবে, বন্ডটা ছিঁড়ে গেলে তার পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে যেখানে গিয়ে পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট হয়ে গেল সেটাকে বলছি কন্টিনিউয়াম। তাহলে এই পার্টিকুলার কেসে কি হয়েছে না, এই পার্টিকুলার কেসে দেখো জাস্ট ইলেকট্রনিক ট্রানজিশন ঘটেছে, মানে এই পার্টিকুলার কেসে কি ঘটেছে না তোমার মানে ইলেকট্রনিক ট্রানজিশন takes place
from stable electronic state to stable electronic state. Stable electronic state থেকে stable electronic state and no dissociation takes place. আর ডিসোসিয়েশন যদি হতো তাহলে কি হতো, এইখানে পৌঁছে যেতে হতো, কন্টিনিউমে পৌঁছতে তবে ডিসোসিয়েশন হতো। তাহলে এই পার্টিকুলার কেসে হচ্ছে একটা স্টেবল ইলেকট্রনিক স্টেট থেকে স্টেবল ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটছে, কোনো ডিসোসিয়েশন ঘটছে না। আর এবার ডিসোসিয়েশন যদি না ঘটে তাহলে দেখো এই যে এমটা, সে এম স্টার হলো, মানে গাউসের থেকে এক্সাইটেশন হলো কিন্তু ডিসোসিয়েট করেনি। ডিসোসিয়েট করেনি মানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়নি। ফ্রি র্যাডিক্যাল যদি তৈরি না হয় তাহলে সে ফটোকেমিক্যাল প্রসেসের থ্রু দিয়ে যেতে পারবে না, তার উপায় নেই, তাকে হচ্ছে ফটোকেমিক্যাল প্রসেসের থ্রু দিয়ে যেতে পারবে না, তাকে বাধ্য হয়েছে ফটোফিজিক্যাল প্রসেসের থ্রু দিয়ে আসতে হবে, অর্থাৎ ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টারসিস্টেম প্রসেস ইত্যাদিগুলো দেখাতে হবে। তাহলে এর রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টে কি হবে যে ফটোফিজিক্যাল প্রসেস টেক প্লেস, ফটোফিজিক্যাল প্রসেস টেক প্লেস। তাহলে এই ধরনের যদি অ্যাবজর্পশনটা হয়, মানে আমি লাইটটা লাইটটা নিয়ে মলিকুলটা হচ্ছে একটা স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক থেকে স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে গেল কিন্তু কোনো ডিসোসিয়েশন ঘটলো না। এইটা হচ্ছে তোমার 1 নম্বর পসিবিলিটি। ঠিক আছে, এই পসিবিলিটিটা বোঝা গেল? কোন অসুবিধা আছে? অসুবিধা হলো বল। না স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বন্ড ডিসোসিয়েশনের ক্রাইটেরিয়াটা যেটা বললেন আরেকবার বলুন। আর বন্ড ডিসোসিয়েশন মানে হচ্ছে যে যদি তোমার যে বন্ড লেন্থটা প্রচন্ড বেশি হয়ে যায় তাহলে কি হবে, বন্ডটা ডিসোসিয়েট করে যায়। তাহলে আমি এইখান থেকেই এতখানি দূরত্ব ছিল, এই এতখানি দূরত্ব ছিল হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ এতটা। এবারে ইকুইলিব্রিয়াম পজিশনে বন্ড লেন্থ একটা, এর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটা বন্ডকে কম্প্রেস করলেও এনার্জি বাড়ে, স্ট্রেচ করলেও এনার্জি বাড়ে। কারণ এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুমি কম্প্রেস করে বন্ড লেন্থ যখন কমাচ্ছ তখন এনার্জি বাড়ছে, বন্ড লেন্থ যখন বাড়াচ্ছ তখন এনার্জি বাড়াচ্ছে। এবারে বন্ড লেন্থ বাড়ছে যখন, তো স্ট্রেচ যখন হচ্ছে, এতটা বেশি স্ট্রেচ করে ফেললে যে বন্ডটা একসময় পর ডিসোসিয়েট করে গেল বা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পরে কি হবে, তারপরে একটা স্প্রিং ধরো তুমি মানে খুব কাছে আনার চেষ্টা করো তাহলে তোমাকে ফোর্স দিতে হচ্ছে, দূরে আনার যাওয়ার চেষ্টা করো তাহলেও ফোর্স দিতে, কিন্তু একটু বেশি ফোর্স দিয়ে ফেললে যাতে করে হচ্ছে বন্ডটা তোমার স্প্রিংটা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পরে তারপরে দুটো টুকরোকে জাস্ট দূরে সরাতে আর কোনো তোমাকে এনার্জি দিতে হচ্ছে না, এনার্জি দিতে হচ্ছে না বলে তখন পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেখানে পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যায় সেই জায়গায় বন্ডটা ডিসোসিয়েট করে যায়। বোঝা গেল? ওকে। তাহলে এই যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বা এই যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে মানে হচ্ছে বন্ডটা ডিসোসিয়েট করে যাচ্ছে। এবার গাউস স্টেটও ডিসোসিয়েট করতে পারতো, কিন্তু গাউস স্টেটে ডিসোসিয়েট করতে গেলে কম এনার্জি দিতে হয়, যেটা তোমার বেসিক্যালি আইআর রিজিয়নের লাইট দিতে হয়। আর আমি যেহেতু এখানে ইউভি ভিজিবল লাইট দিচ্ছি, কারণ ফটোকেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট ইউভি ভিজিবল লাইট, ইউভি ভিজিবল লাইট দিলে ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটবে। হ্যাঁ, এবারে এই ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটে তোমার কন্টিনিউমে পৌঁছানো, অর্থাৎ যেখানে তোমার ওই যে মানে এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে গেছে তার উপরে গেল না, তার মানে তখন হচ্ছে ডিসোসিয়েট করেনি। সেখানে এক্ষেত্রে ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটছে কিন্তু কোনো ডিসোসিয়েশনটা ঘটছে না। তাহলে যদি ডিসোসিয়েশন না করে তাহলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে না, ফ্রি র্যাডিক্যাল তৈরি না হলে তুমি সেখান থেকে কিন্তু কোনো কেমিক্যাল রিয়াকশন পাবে না। ঠিক আছে, এটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার এরকম সিচুয়েশন, এই ইলেকট্রনিক এনার্জি as a function of r এর রেসপেক্টে প্লট করছি। এই ধরো তোমার ভাইব্রেশনাল লেভেল যেমন আছে সেরকম আমি আঁকলাম, আগের মতোই একদম পুরো যা করেছে একদম পুরো আগের মতো করছি। এইটা হচ্ছে তোমার স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটা তোমার স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। ঠিক আছে, আচ্ছা এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, এই পার্টিকুলার কেসে ধরো আমি ট্রানজিশনটা যখন ঘটালাম
এইখান থেকে একদম এইখানে পাঠিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, এই যে কন্টিনিউয়াম যেটা মানে মানে যেখানে পোটেনশিয়াল যেটা কনস্ট্যান্ট হয়েছে তার উপরে পাঠিয়ে দিচ্ছি। উপরে পাঠালে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, ইলেকট্রনিক ট্রানজিশনটা করলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসোসিয়েশনটাও হয়ে গেল। ইন দিস কেস কি হচ্ছে, in this case transition takes place from stable electronic state to stable electronic state followed by molecular dissociation. At the same time কিন্তু molecular dissociation করছে। ডিসোসিয়েশন যদি ঘটে কি হবে, ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ডিসোসিয়েশন ঘটে গেলে ফ্রি রেডিক্যাল তৈরি হলো, ফ্রি রেডিক্যাল ইজ ফর্ম। তার মানে তখন যদি রিঅ্যাক্ট্যান্ট পেয়ে যায় তাহলে ফটোকেমিক্যাল প্রসেস টেক প্লেস, ফটোকেমিক্যাল প্রসেস ঘটবে। তাহলে বোঝা গেল 2 নম্বর কন্ডিশনে হচ্ছে একটা স্টেবল ইলেকট্রনিক স্টেট থেকে স্টেবল ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশনটা ঘটছে, কিন্তু আগে যেমন এই যে যেখানে পোটেনশিয়াল যেটা কনস্ট্যান্ট তার উপরে যাচ্ছিল না, এখন তদ্দূর চলে যাচ্ছে, মানে এর থেকে একটু এনার্জি বেশি দিতে হচ্ছে, এই জায়গায় চলে গেল, তার ডিসোসিয়েশন ঘটে গেল। ডিসোসিয়েশন ঘটে গেলে হচ্ছে সেইখান থেকে তুমি জাস্ট ফ্রি রেডিক্যাল পাবে, ফ্রি রেডিক্যাল পেয়ে ফটোকেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটাতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা হচ্ছে নর্মাল ডিসোসিয়েশন, স্টেবল থেকে স্টেবলে যাচ্ছে কিন্তু এনার্জিটা বেশি বলে কন্টিনিউয়াম পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তাহলে সে ডিসোসিয়েট করে যেতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা 3 নম্বর একটা পসিবিলিটি দেখো, এইটা আরেক তুমি প্লট করছো। আচ্ছা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটা হচ্ছে তোমার স্টেবল, কিন্তু এক্সাইটিং ইলেকট্রনিক স্টেটটা হচ্ছে আনস্টেবল। তাহলে এটা হচ্ছে স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটা আনস্টেবল এক্সাইটিং ইলেকট্রনিক স্টেট। ঠিক আছে, এর ক্ষেত্রে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল গুলো আছে। আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে যখন ট্রানজিশনটা ঘটবে, এই পার্টিকুলার কেসে যখন ট্রানজিশনটা তোমার ঘটবে, এখান থেকে এখানে ট্রানজিশনটা ঘটলো, এক্ষেত্রে কিন্তু দেখো কেউ আটকানোর রাস্তা নেই, সে এই এক্সাইটিং ইলেকট্রনিক স্টেট যেহেতু আনস্টেবল, তার কোনো মিনিমা নেই, সেখানে বন্ডটা ডিসোসিয়েট করতে বাধ্য। এই পার্টিকুলার কেসে কোনো উপায় নেই, আগেরটা তো তবু কোথায় গিয়ে পৌঁছেছে তার মতো করে ডিসোসিয়েট করতে পারে, নাও পারে, কিন্তু যদি এক্সাইটিং ইলেকট্রনিক স্টেটে গিয়ে পৌঁছায়, মানে আনস্টেবল এক্সাইটিং ইলেকট্রনিক স্টেটে গিয়ে পৌঁছায়, তাহলে সে ডিসোসিয়েট করবেই। এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, ইন দিস কেস transition takes place from stable electronic state to unstable electronic state, and hence dissociation takes place. উপায় না, এক্ষেত্রে ডিসোসিয়েশনটা ঘটবেই ঘটবে। ডিসোসিয়েশন টেক্স প্লেস, তাহলে তার জন্য কি হবে, ফ্রি রেডিক্যাল ইজ অবটেন, ফ্রি রেডিক্যাল অবটেন হলে কি হচ্ছে, হ্যাঁ সেই জন্য তোমার অবশ্যই রিয়াকশন করবে। আর ফ্রি রেডিক্যাল ইজ অবটেন, তাহলে কেমিক্যাল প্রসেস টেক প্লেস। এটা হচ্ছে নেক্সট পসিবিলিটি, 3 নম্বর পসিবিলিটি। আর 4 নম্বর কি, তাহলে এটা বোঝা গেল তো?
হ্যাঁ স্যার। এবারে দেখো লাস্ট পসিবিলিটি যেটা ইউ ইলেকট্রনিক আর এটা। এবার আমি কি করছি দেখো, এই একটা স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট আমি নিলাম। এটা নিলাম। আর এইখানে হচ্ছে কি মজার ব্যাপারটা দেখো কেমন, এখানে একটা স্টেবল ইলেকট্রনিক স্টেট নিয়েছি, স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট নিয়েছি। হ্যাঁ এটা। আর এবার ট্রানজিশনটা ঘটাচ্ছি একদম 1 নম্বর কেস যেমন হয় ঠিক সেরকম। মানে আমি কিন্তু তোমার কন্টিনিউম পর্যন্ত যাইনি, একদম দেখো 1 নম্বর কেসটা যেমন একদম সেরকম এটা। আচ্ছা তাহলে এবারে কি উচিত ছিল, ডিসোসিয়েশন ঘটার কথা ছিল না। তাহলে এরকম যদি হয় তাহলে স্টেপ 1 অনুযায়ী ডিসোসিয়েশন ঘটার কথা নয়। কিন্তু আনফরচুনেটলি যেটা হচ্ছে যে এই যে স্টেটটা আমি কনসিডার করেছি সেই স্টেটের সঙ্গে ইন্টারসেক্ট করেছে একটা আনস্টেবল ইলেকট্রনিক স্টেট, একটা আনস্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। সে বেসিক্যালি কি করেছে না এদের সাথে দেখো হয়েছে ইন্টারসেক্ট করেছে, একটা স্টেবল এবং আনস্টেবল সে ইন্টারসেক্ট করেছে। স্টেবল এবং আনস্টেবল যদি তোমার ইন্টারসেক্ট করে ফেলে তখন কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে আমি এখানে পাঠালাম বটে, এবারে কি হচ্ছে এখানে মলিকুলটা আছে, এবারে এদের মধ্যে একটা ইন্টারসেকশন যদি থাকে তাহলে এইটাই অসিলেট করতে 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 যখনই এই রাস্তাটা পাবে এই রাস্তাটা গিয়ে কি হবে সেই দিকে জাস্ট ডিসোসিয়েট করে যাবে। মানে আমি এইখান থেকে এখানে পাঠালাম, মানে আমি ব্যাপারটা কিরকম ধরো তুমি হয়তো একটা ওয়েল আছে, ওয়েল ডিফাইন্ড একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে তুমি জাস্ট দিলে কন্টিনিউম পর্যন্ত দিলে না, এবারে সেই গর্তের সঙ্গে একটা চ্যানেল আছে। এবারে কি হচ্ছে তোমার সুযোগ আছে সেই চ্যানেলের থ্রু দিয়ে হচ্ছে, তুমি টপকে যেতে পারছো না কিন্তু চ্যানেলের থ্রু দিয়ে হচ্ছে সে বেসিক্যালি ডিসোসিয়েট করে যেতে পারে। তার মানে এই যে পার্টিকুলার কেসটা সে পার্টিকুলার কেসটা খেয়াল করে দেখো যে আমি যেটা দেখেছি যে এই যদি এনার্জিটা সাফিসিয়েন্টলি বেশি দিই যাতে করে কন্টিনিউম পর্যন্ত পৌঁছে তারা ডিসোসিয়েট করবে, এনার্জিটা কম দিলে ডিসোসিয়েট করবে না। আমি এই পার্টিকুলার কেসে এনার্জিটা কমই দিলাম, ডিসোসিয়েশন ঘটার কথা নয়, আরো বেশি এনার্জি দিলে আমি যদি এনার্জি আস্তে 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 বাড়াই আরো বেশি এনার্জি দিলে কন্টিনিউম পর্যন্ত পৌঁছাবে তবে ডিসোসিয়েট করবে। কিন্তু এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্টেবলের সঙ্গে আনস্টেবল স্টেট যদি ইন্টারসেক্ট করে থাকে তাহলে এই যথেষ্ট এনার্জি না দেওয়া সত্ত্বেও হচ্ছে সে ডিসোসিয়েট করে যেতে পারে। তাহলে যতখানি এনার্জি দিয়ে ডিসোসিয়েট করার কথা তার থেকে কম এনার্জিতেই যত ডিসোসিয়েট করে যাচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রি ডিসোসিয়েশন। কি দাঁড়াচ্ছে না, ইফ there is a crossing between stable and unstable excited electronic state, then dissociation may take place even if energy of incident photon is even if energy of incident photon is not sufficient to reach the continuum of the stable excited electronic state. This is known as এই যে ফেনোমেননটা, this is known as pre-dissociation. হ্যাঁ দেখো 2 নম্বর এবং 3 নম্বর সিচুয়েশনে ডিসোসিয়েশন ঘটেছে এবং তুমি জানো যে কতখানি এনার্জি দিলে ডিসোসিয়েশন ঘটবে, স্টেবল থেকে স্টেবলে গেলে কোন ফ্রিকোয়েন্সির বেশি এনার্জিতে ডিসোসিয়েশন ঘটবে এটা তুমি জানো। এবারে আমার কথা হচ্ছে তার থেকে কিন্তু মানে কম এনার্জি দিচ্ছি তবুও ডিসোসিয়েশন ঘটে গেল, সেই যে ফেনোমেননটা সেই ফেনোমেননটাকে বলা হবে তোমার প্রি ডিসোসিয়েশন। দিস ইজ দ্য প্রি ডিসোসিয়েশন। তাহলে এই যে চারটে পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি হচ্ছে প্রি ডিসোসিয়েশন।
তাহলে এই পার্টিকুলার কেসে বলাই বাহুল্য যে প্রি ডিসোসিয়েশন হলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন ঘটবে। তাহলে ফর প্রি ডিসোসিয়েশন for pre-dissociation free radicals are formed, free radical is formed and hence photochemical reaction may take place. ফটোকেমিক্যাল রিঅ্যাকশনটা কি হবে? তো দেখা যায় চারটে টাইপ বুঝতে পারলে, যে এই যে প্রাইমারি প্রসেস বা লাইট অ্যাবজর্বিং প্রসেস, সেই চারটে পসিবিলিটি হতে পারে, এগুলো পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার এগুলোকে স্যার এক্সপেরিমেন্ট থেকে তো বোঝা যাবে যে চারটার মধ্যে কোনটা হচ্ছে, থিওরিটিক্যাল তো কোনো বোঝা যাবে না। হ্যাঁ এক্সপেরিমেন্টালি বোঝা যাবে, কারণ স্পেকট্রাতে না, মানে এগুলো আমি এটা যেহেতু আমাদের কোয়ান্টাম হয়নি বলে আমি বলিনি, তুমি যদি স্পেকট্রাটা দেখো, হ্যাঁ মানে ইলেকট্রনিক স্পেকট্রা, ধরো এই পার্টিকুলার কেসে ইলেকট্রনিক স্পেকট্রাটাকে দেখো, ইলেকট্রনিক স্পেকট্রা মানে হচ্ছে তুমি ইন্টেন্সিটি ভার্সেস ধর ফ্রিকোয়েন্সি প্লট করছো। এমনি ইলেকট্রনিক স্পেকট্রা এরকম ব্রড স্পেকট্রা হয়, হ্যাঁ মানে এরকম এরকম তোমার ব্যান্ড স্পেকট্রা হয় আর ইলেকট্রনিক স্পেকট্রা, হ্যাঁ এরকম এমনি, মানে যেটা যেমন এই এনএমআর বা ইত্যাদির ক্ষেত্রে যেমন একটা শার্প লাইন পাওয়া যায় না, ইলেকট্রনিক স্পেকট্রাতে দেখো একটা ব্রড এরকম একটা পিক পাওয়া যায় এটা, হ্যাঁ। আর এবারে যেটা কথা হচ্ছে যে যদি তোমার এই প্রথম কেসটা হয়, প্রথম কেসটা যদি এই ইলেকট্রনিক স্পেকট্রা থেকে ভীষণ ভালো করে তুমি দেখো, তুমি যেটা দেখবে যে এর মধ্যে না এরকম এই খোঁচা 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 থাকবে, খোঁচা খোঁচা থাকবে এটা। আর সেকেন্ড কেসটা যেটা, সেকেন্ড কেসটা তুমি যেটা দেখবে, যদি এটাকে ইন্টেন্সিটি ভার্সেস তুমি ফ্রিকোয়েন্সি প্লট করো, তাহলে এমনি স্পেকট্রাটা এরকম হওয়ার কথা তো। আর এর ক্ষেত্রে এই খোঁচা খোঁচা যে ব্যাপারটা একটা ষাটের লেভেল পর্যন্ত থাকে, মানে ফ্রিকোয়েন্সিটা কম যখন ততক্ষণ পর্যন্ত থাকছে, তারপরে আর থাকছে না। মানে বেসিক্যালি এই যে খোঁচা খোঁচা মানে হচ্ছে যে এই যে বিভিন্ন একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল আছে না, এইখানে পৌঁছাতে পারে, এইখানে পারে, এখানে পারে, মাঝে কোথাও থাকতে পারে না। তাহলে যেখানে পৌঁছাচ্ছে সেখানে ইন্টেন্সিটি বেশি, সেগুলো খোঁচা খোঁচা দেখাচ্ছে। আর এই পার্টিকুলার কেসে দেখো যখন এইখানে বা এইখানে বা এইখানে পৌঁছে তখন খোঁচা খোঁচা দেখাচ্ছে, কিন্তু যখন কন্টিনিউমে পৌঁছালো তখন তো এনার্জি লেভেল কন্টিনিউয়াস হয়ে গেছে, এনার্জি লেভেল কন্টিনিউয়াস হয়ে গেলে স্পেকট্রাটাও তোমার করসপন্ডিং কন্টিনিউয়াস হয়ে যাবে, এইটা। আর থার্ড সিচুয়েশনে তাহলে কেমন ছবিটা হবে যদি আনস্টেবল স্টেটে গিয়ে পৌঁছায়? বলো, গেস করো কেমন হবে? স্যার খোঁচা থাকবে না তো স্যার, কোথাও কোনো কন্টিনিউ খোঁচা থাকবে না, তাহলে এরকমই থাকবে, একদমই তাই। আর লাস্টেরটা কেমন হবে? প্রিডিসোসিয়েশন হয়। আচ্ছা প্রিডিসোসিয়েশন যদি হয় তাহলে এই কোথায় ডিসোসিয়েট করবে তার তো কোনো গ্যারেন্টি নেই। মানে তোমার আগের ক্ষেত্রে দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম হলে ডিসোসিয়েট করছে না, কিন্তু কোঁচা আছে, মানে কিঙ্ক আছে বলা হয় এটাকে না। অনেক সময় বলা হয় ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ফাইন স্ট্রাকচার বলে, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তোমার সরি কোর স্ট্রাকচার বলে। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনের যে এফেক্টটা তাকে বলে কোর স্ট্রাকচার, COARAC, কোর স্ট্রাকচার। আর রোটেশনের ইনফরমেশন তাকে বলে ফাইন স্ট্রাকচার। তাহলে ইলেকট্রনিক স্পেকট্রাটাকে খুব ভালো করে দেখলে তুমি এই খোঁচাখুচিগুলো দেখতে পাবে। আর এবার এই পার্টিকুলার কেসে যখন ডিসোসিয়েট করছে তখন কন্টিনিউয়াস, আর যখন ডিসোসিয়েট ঘটছে না তখন খোঁচা খোঁচা। তাহলে এই পার্টিকুলার কেসে ফ্রিকোয়েন্সি কম হলে খোঁচা খোঁচা, ফ্রিকোয়েন্সি বেশি হলে হচ্ছে তোমার কন্টিনিউয়াস। আর এই পার্টিকুলার কেসে দেখো তোমার এইখান থেকে তোমার এইখানে ট্রানজিশনটা ঘটলো, ডিসোসিয়েশন ঘটতেও পারে নাও পারে। তো সেই জন্য তোমার এক্ষেত্রে এই যে তুমি ইলেকট্রনিক স্পেকট্রাটাকে দেখছো, সেক্ষেত্রে এই কন্টিনিউয়াস এবং খোঁচা খোঁচা এই যে জায়গাটা, সেটা ঠিক কোথায় কোথায় থাকবে তার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অর্ডার নেই। দেখা গেল হয়তো যে আমি ফ্রিকোয়েন্সিটা কম দিয়েও ডিসোসিয়েট করে যেতে পারে, আর ফ্রিকোয়েন্সিটা বেশি দিয়েও ডিসোসিয়েট না করতে পারে আর কি। এখানে এই পার্টিকুলার কাছে এই যে কিং গুলো বা কোর স্ট্রাকচার গুলো কিছু এই র্যান্ডামলি তুমি দেখতে পাবে। এক্ষেত্রে যেমন ফ্রিকোয়েন্সি বেশি হলে হচ্ছে তোমার কন্টিনিউয়াস, ফ্রিকোয়েন্সি কম হলে হচ্ছে তোমার ডিসক্রিট, আর এক্ষেত্রে হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউ তার একটা পারফেক্ট ব্লেন্ডিং থাকবে। এইখান থেকে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশনটা ঘটছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল? আচ্ছা আর একটা জিনিস আমি একটু বলে দিই, মানে বলছি যখন জাস্ট সিম্পলি বলে দিই আমি এটা, সেটা
সেটা হচ্ছে যে তোমার আরো এই যে প্রথমে বলছে আর একটা তিনটে পসিবিলিটির কথা আমি বলবো। তিনটে পসিবিলিটি এই দেখো, যে যখন তুমি লেটসে মানে এই স্টেবল বা আনস্টেবল ইলেকট্রনিক স্টেট ইত্যাদি নিয়ে কথাবার্তা বললে, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, মানে আমি বেসিক্যালি একটা হেডিংটা দিয়ে দিই, একটা ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। এরকম একটা জিনিস বলবো, এর ডিটেলিংটা বোঝাবো না, হ্যাঁ, এর ডিটেলিংটা আমি কিছু বোঝাবো না, কিন্তু জাস্ট মানে ফ্যাক্টটা কি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো তুমি যখন বড় না খাই, আমি তিনটে সিচুয়েশন বলছি। আচ্ছা, এর ক্ষেত্রে সেই ইলেকট্রনিক এনার্জিটা অ্যাজ এ ফাংশন অফ নিউক্লিয়ার জিওমেট্রি আমি প্লট করছি। ইলেকট্রনিক এনার্জিটাকে অ্যাজ এ ফাংশন অফ নিউক্লিয়ার জিওমেট্রি প্লট করছি। এদিকে আর আছে, এদিকে আর আছে, এদিকে আর আছে। ধরো গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে, কিন্তু একই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। আচ্ছা, এটা মানে তিনটে একই রকম, হ্যাঁ, ওটা হয়তো ওটা নিচে উপরে যাওয়ার ব্যাপারটা নেই, তিনটা একদম একই রকম গ্রাউন্ড ইলেকট্রনিক। আচ্ছা, এই যে তোমার যেখানে মিনিমাটা তুমি পাচ্ছ, যেখানে মিনিমাটা পাচ্ছ, এই মিনিমাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ। তাহলে এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ। এবং এর মধ্যে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল থাকতে পারে, এর মধ্যে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল থাকতে পারে, এটাতে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল থাকতে পারে। আচ্ছা, তুমি ধরো ফর দ্য টাইমিং তুমি ধরে নাও যে ইলেকট্রনিক ট্রানজিশনটা করছে স্টেবল থেকে স্টেবলে, এটাও স্টেবল, এটাও স্টেবল, এটাও স্টেবল, মানে এটা স্টেবল, এটাও স্টেবল, এটা স্টেবল, কারণ পোটেনশিয়াল যেটা মিনিমাটা আছে এটা। আচ্ছা, এবারে ধরো যদি এমন হয় যে বন্ড অর্ডার ইন এক্সাইটেড স্টেট এইটা ইকুয়াল টু হচ্ছে বন্ড অর্ডার ইন গ্রাউন্ড স্টেট। তাহলে মানে বেসিক্যালি আমি বলছি কি, ধরো বন্ডিং থেকে বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটেছে, বা অ্যান্টি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটেছে, তাহলে বন্ড অর্ডার কি হবে? একই থাকবে তো। মানে বন্ডিং এর মধ্যে থেকে বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটেছে, বা অ্যান্টি বন্ডিং এর মধ্যে থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে ট্রানজিশন ঘটেছে, তাহলে বন্ড অর্ডার তো একই থাকবে। তাহলে বন্ড অর্ডার যদি একই থাকে তাহলে এক্সপেক্টেড কি, যে তোমার এই যে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা সেইটা গ্রাউন্ড স্টেটে যা হবে, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা এক্সাইটেড মোরালেস একই থাকবে, কারণ বন্ড অর্ডার দিয়ে তো স্টেবিলিটি ঠিক হয়। তাহলে গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেটে যদি তুমি দেখো বন্ড অর্ডারটা মোরালেস একই থাকছে, তাহলে তোমার গ্রাউন্ড স্টেটে যে বন্ড লেন্থ আর এক্সাইটেড বন্ড লেন্থ মোরালেস একই থাকবে। একই যদি থাকে তাহলে সেটাকে আমি দেখাচ্ছি কেমন করে। ধরো এরকম সিচুয়েশন, হ্যাঁ, মানে দেখো এই ক্ষেত্রেও যে এই যে এক্সাইটেড স্টেটের যে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ফর দ্য এক্সাইটেড স্টেট, সেটা দেখো এই লেন্থটা যতটা, এই লেন্থটা কিন্তু এক্স্যাক্টলি ততটাই, মানে মোরালেস ততটাই। তাহলে আমি কি বলছি, তার প্রথম যে সিচুয়েশনটা ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটছে ফ্রম স্টেবল স্টেট টু স্টেবল স্টেট, এটাও স্টেবল, এক্সাইটেড স্টেটটাও তোমার স্টেবল, এবং বন্ডিং এর মধ্যে থেকে বন্ডিং এর মধ্যে যদি ট্রানজিশন ঘটে, বা অ্যান্টি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে যদি ট্রানজিশন ঘটে, তাহলে বন্ড অর্ডারটা মোরালেস একই থেকে যাবে। বন্ড অর্ডারটা একই থেকে গেলে বন্ড লেন্থটা মোরালেস একই থেকে যাবে।
আচ্ছা, এবারে যদি এমন সিচুয়েশন হয় যে বন্ডিং এর মধ্যে থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটছে, তাহলে বন্ড অর্ডার ইন এক্সাইটেড স্টেট লেস দ্যান বন্ড অর্ডার ইন গ্রাউন্ড স্টেট। মানে আমি কি বললাম, যে তোমার ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটছে হচ্ছে বন্ডিং এর মধ্যে থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে। তাহলে বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে যদি ইলেকট্রন যায়, তাহলে বন্ড অর্ডার কমে যাবে। বন্ড অর্ডার যদি কমে যায়, তাহলে দেখো এই ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ফর দ্য এক্সাইটেড স্টেট সেটা অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ফর দ্য গ্রাউন্ড স্টেট। এটা হয়ে যাবে। আর গ্রাউন্ড স্টেটটা তার মানে স্টেবল। খেয়াল করো, আমি আবার বলছি যে বন্ডিং এর মধ্যে থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে যদি ট্রানজিশন ঘটে, তাহলে বন্ড অর্ডারটা কমে যাবে। বন্ড অর্ডারটা কমে গেলে কি হবে, বন্ড লেন্থ বেড়ে যাবে। বন্ড লেন্থ যদি বেড়ে যায়, তখন ছবিটা আমি আঁকলাম কিরকম, ধরো এরকম আঁকলাম ছবিটা। কেন ছবিটা এরকম আঁকলাম? কারণটা হচ্ছে দেখো, এখন এই যে এক্সাইটেড স্টেটের যে বন্ড লেন্থটা, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ফর দ্য এক্সাইটেড স্টেট, এটা দেখো অনেকটা বেশি হচ্ছে দেন এইটা। মানে এখন এইটা ছিল এতটা, এখন এইটা হয়ে গেছে এতটা, বন্ড লেন্থটা বেড়ে গেছে। বোঝা গেল কেন বন্ড লেন্থ বেড়ে গেল? ঠিক আছে, হ্যাঁ বন্ড অর্ডার কমে গেলে বন্ড লেন্থ বেড়ে যাবে। এবং বন্ড অর্ডারটা কখন কমবে, যখন বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটে। আচ্ছা, আর একটা সিচুয়েশন ধরো যে বন্ড অর্ডারটা ইন এক্সাইটেড স্টেট এটা গ্রেটার দেন বন্ড অর্ডার ইন গ্রাউন্ড স্টেট। এটা কখন ঘটে, যখন অ্যান্টি বন্ডিং এর মধ্যে থেকে বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটে। আমি অ্যান্টি বন্ডিং এর মধ্যে থেকে বন্ডিং এর মধ্যে যদি ট্রানজিশনটা ঘটাই, তাহলে তোমার ধরো আমি কথা বলছি 1s অ্যান্টি বন্ডিং থেকে 2s বন্ডিং এ তোমার ট্রানজিশনটা করলো। তাহলে 1s অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকলে যা এনার্জি হবে, 2s বন্ডিং এ ইলেকট্রন থাকলে বেশি এনার্জি হবে, সেখানে সেটা এক্সাইটেড স্টেট। কিন্তু বন্ড অর্ডার কি হবে, বন্ড অর্ডার কিন্তু বেড়ে যাবে। তাহলে অ্যান্টি বন্ডিং থেকে বন্ডিং এর মধ্যে যদি ট্রানজিশন হয়, তাহলে বন্ড অর্ডারটা বেড়ে যাবে। তখন কি হবে, এই যে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা এক্সাইটেড স্টেটে সেটা একটু লেস দ্যান ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ইন দ্য গ্রাউন্ড স্টেট হয়ে যাবে। তার মানে তখন সিচুয়েশনটা কেমন, তখন হচ্ছে সিচুয়েশনটা এরকম দেখতে হলো এটা। হ্যাঁ, এবং দেখো খেয়াল করে, এই যে বন্ড লেন্থটা, এটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ইন দ্য এক্সাইটেড স্টেট, আর এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ইন দ্য গ্রাউন্ড স্টেট, সেটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এটা আচ্ছা। তাহলে বোঝা গেল এই তিনটে সিচুয়েশন, যে বন্ড অর্ডারটা কখনো বাড়তে পারে, কখনো একই থাকতে পারে, কখনো কমতে থাকে। বন্ড অর্ডারটা কখন একই থাকবে, যখন বন্ডিং থেকে বন্ডিং বা অ্যান্টি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা করছে। বন্ড অর্ডারটা তোমার বন্ড অর্ডারটা একই থাকে, এবং সেখানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ গুলো এক্সাইটেড এবং গ্রাউন্ড স্টেটে একই থাকবে। আচ্ছা, এবারে যদি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনটা যাতে বন্ড অর্ডার কমে যাচ্ছে, কিন্তু বন্ড লেন্থটা বেড়ে যাচ্ছে। আর যদি অ্যান্টি বন্ডিং থেকে বন্ডিং এর মধ্যে ট্রানজিশনটা ঘটে, তাহলে হচ্ছে বন্ড অর্ডারটা বেড়ে যাচ্ছে, তো বন্ড লেন্থটা কমে যাচ্ছে। তিনটে পসিবিলিটি। আর এবারে কথাটা হচ্ছে যে যখন তুমি ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটাবে, এটা কেমন করে ঘটবে। মানে ধরো আমি এইটাকে যদি বলি যে এইটা তোমার এই 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 যখন ট্রানজিশনটা ঘটবে, তখন কি তোমার এইরকম ভাবে ঘটবে, মানে বেঁকে টেকে যাবে, মানে এইরকম ভাবে বেঁকে যাবে, নাকি এইরকম ভাবে যাবে, একদম যাই হোক না কেন একদম তোমার একদম সরাসরি এইরকম হবে। এইটা স্যার, এখানে তো ইলেকট্রন ট্রানজিশন তো স্যার অরবিটালের মধ্যে হবে, তাই স্যার এখানে বাঁকবে না তো? হ্যাঁ, আমরা এনার্জি গুলো বাঁকায় গেছি। ব্যাপারটা যে হ্যাঁ, মানে বাঁকা ইন দ্য সেন্স যে ধরো তুমি এই সেকেন্ড কেসটা কনসিডার করো। সেকেন্ড কেসটা ইকুইলিব্রিয়ামটা তো এখানে, এই জায়গা তো ইকুইলিব্রিয়ামটা, আর এক্ষেত্রে এই জায়গায় ইকুইলিব্রিয়ামটা, তাই তো? তাহলে এবারে কথাটা হচ্ছে যে তুমি যদি গ্রাউন্ড স্টেটে থাকতো, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি সারফেসটা এরকম হতো, আর এক্সাইটেড পোটেনশিয়াল এনার্জি সারফেসটা এরকম ভাবে হতো। এবারে যখন তোমার ট্রানজিশনটা ঘটলো মানে হচ্ছে তোমার মানে ইলেকট্রনটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে জাম্প দিচ্ছে। একটা লেভেল থেকে যখন আর একটা লেভেলে তোমার জাম্প দিচ্ছে, এই জাম্প দেওয়াটা আমি ছবিতে এইরকম ভাবে দেখাচ্ছি। এবারে দেখো যখন জাম্প দিচ্ছে, এই যে বন্ড লেন্থটা কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে এইটা। আর যদি ভার্টিক্যালি ট্রানজিশন ঘটে, তাহলে বন্ড লেন্থটা পাল্টাচ্ছে না। এটা তফাৎটা। মানে ছবিতে আমি যেটা দেখাচ্ছি যে যদি এই ধরনের এই লাল দিয়ে যেটা বোঝানো হয়েছে,
এইরকম ভাবে যদি ট্রানজিশনটা ঘটে, তাহলে যখন ট্রানজিশনটা ঘটছে অর্থাৎ এইখান থেকে এটা স্টেবল, মানে যখন তোমার গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকে এক্সাইটিং ইলেকট্রনিক স্টেটে যাচ্ছে, এই যাওয়ার রাস্তাটায় বন্ড লেন্থটা কন্টিনিউয়াসলি পাল্টে 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 বন্ড লেন্থটা বাড়লো। আর একটা হচ্ছে যে না, কন্টিনিউয়াসলি বন্ড লেন্থটা পাল্টে পাল্টে যেতে পারবে না, যে যখন ট্রানজিশনটা ঘটবে তখন কিন্তু একদম বন্ড লেন্থটাকে ফিক্স থেকেই ট্রানজিশনটা ঘটবে। তাহলে বিরোধ হচ্ছে এই দু জায়গাতে। আমি এইটুকু বুঝে গেছি যে এই তাহলে সেকেন্ড কেসটাতে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা গ্রাউন্ড স্টেটে যায়, এক্সাইটেড স্টেট হচ্ছে বেশি। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে আমি এক্সাইটেডে যাচ্ছি কি করে, না ইলেকট্রনিক ট্রানজিশন ঘটিয়ে। এবারে কথাটা হচ্ছে যে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটাচ্ছি যখন, অর্থাৎ ইলেকট্রনটা যখন তোমার যাচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে, সেই যাওয়ার রাস্তাতেই হচ্ছে বন্ড লেন্থটা কন্টিনিউলি বেড়ে 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 গেল কি, নাকি যে আগে ট্রানজিশনটা ঘটে যাবে বন্ড লেন্থ থেকে ফিক্স থেকে, তারপরে সে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা পৌঁছাতে পারবে। আর এবারে কথাটা হচ্ছে যে তুমি জাস্ট বোঝার চেষ্টা করো যে এইখান থেকে এইখানে ট্রানজিশনটা ঘটতে কতক্ষণ সময় লাগতে পারে। দেখো ইলেকট্রনিক ট্রানজিশন এই অ্যাবজর্পশনটা ঘটতে না তোমার সময় লাগে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻14 10⁻⁻15 সেকেন্ড, এরকম এগুলো ফেমটোসেকেন্ড অর্ডারে হয়। মানে ইলেকট্রনিক্যালি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে সময় লাগে 10⁻⁻14 15 সেকেন্ড এরকম অর্ডারে। আচ্ছা এবারে এই অল্প সময়ের মধ্যে যদি বন্ড লেন্থটা পাল্টাতে হয় তাহলে কি হবে, বন্ড লেন্থ কখন পাল্টায়, যদি ভাইব্রেশন হয় তবে বন্ড লেন্থ পাল্টায়, তাই তো? বন্ডটা ভাইব্রেট করলে তবে তো বন্ড লেন্থ পাল্টায়। আচ্ছা ভাইব্রেশনটা কিরকম অর্ডারে হয়, ভাইব্রেশন করতে সময় লাগে 10⁻12 সেকেন্ডের মতো, মানে 10⁻12 10⁻13 সেকেন্ড এরকমের মতো। তার মানে ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটে অন্তত পক্ষে 100 টাইম ফাস্টার দেন দ্য মলিকুলার ভাইব্রেশন। তাহলে বন্ড লেন্থ চেঞ্জ হতে গেলে তাকে মলিকুলার ভাইব্রেশন হতে হবে। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে যে মানে এই যে মানে মলিকুলটা যে বুঝলো যে ঠিক আছে বাবা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড ইলেকট্রনটা আসছে, সেই মতো করে তাকে নড়ে বসে বন্ড লেন্থটাকে বাড়িয়ে নিতে হবে, এইটা বোঝার অনেক 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 আগেই হচ্ছে তোমার বেসিক্যালি ট্রানজিশনটা ঘটে যাবে। মানে তুমি দেখেছো যে যখন তুমি ধরো ক্রিকেটে তুমি দাও, ক্রিকেটে ফিল্ডিং দাও, যদি বাউন্ডারির ধারে ফিল্ডিং দাও তাহলে কি গ্লাভস পরে ফিল্ডিং দেওয়ার দরকার পড়ে? কিন্তু কখনো কখনো কোনো টেস্ট ম্যাচে হয়তো লাস্ট উইকেটটাকে ফেলতে হবে, যখন 7জন 8জন ফিল্ডার একদম ব্যাটসম্যানকে ঘিরে ধরে, তখন ব্যাটসম্যানটার একদম সামনে যে ভদ্রলোক ফিল্ডিং করে যে ক্রিকেটার, সে গ্লাভস পরে দেখেছো, এই সে কি বলে হেলমেট পরে দেখেছো তো? হ্যাঁ, কেন হেলমেট পরে, কেন হেলমেট পরে? মাথা যাতে না লেগে মাথা তাহলে বাউন্ডারি ধারে মাথায় লাগবে না, এখানে মাথায় লাগবে কেন? বলটা স্যার ফার্স্ট সামনে চলে আসতে পারে, সেই মানে যেটা হচ্ছে যে মানে এত তাড়াতাড়ি বলটা কাছে চলে আসবে, সে মানে মাথাটাকে সরানোর সময়ই পাবে না, কিন্তু বাউন্ডারির ধারে বলটা যেতে সময় লাগবে না, যথেষ্ট সময় পেয়ে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে বলটা ভীষণ কুইকলি চলে আসতে পারে, তুমি নড়াচড়া করার স্কোপ পাচ্ছ না। এখানে ঠিক একই রকম ভাবে ইলেকট্রনিক ট্রানজিশনটা এত তাড়াতাড়ি ঘটবে যে ডিউরিং ইলেকট্রনিক ট্রানজিশন মলিকুলার ভাইব্রেশনটা ঘটতে পারবে না বা বন্ড লেন্থ কোনো চেঞ্জ হতে পারবে না। তার মানে কি হবে, এইটা ঘটতে পারবে না, এই লালটা ঘটতে পারবে না, যা হবে তোমার ভার্টিক্যাল ট্রানজিশনটাই ঘটবে। ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল কোয়ালিটেটিভলি? হ্যাঁ স্যার। তাহলে সেটা কি বলা হচ্ছে, তাহলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনিক ট্রানজিশন টেকস প্লেস সো কুইকলি transitions take place so quickly that during electronic transition molecular geometry does not change at all. Electronic transition takes place so quickly that during electronic transition molecular geometry does not change at all. এটা কি বলা হয়, this is the Frank-Condon principle. এটাই হচ্ছে Frank-Condon principle। আমি in other word বলবো, other words electronic transition is a
ভার্টিক্যাল ট্রানজিশন। মানে ইন আদার ওয়ে আমি বলি ইলেকট্রনিক ট্রানজিশন একটা ভার্টিক্যাল ট্রানজিশন। এই যেমন খাড়া, মানে তোমার এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কিন্তু সবসময় এক রেখে তোমার জাস্ট ট্রানজিশনটা করতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে জাস্ট এক কথায় বলা হয় হ্যাং কন্ডন প্রিন্সিপাল। The electronic transition takes place so quickly that during electronic transition nuclear geometry does not change at all. বা ইন আদার ওয়ে আমি বলবো ইলেকট্রনিক ট্রানজিশন সবসময় তোমার ভার্টিক্যাল ট্রানজিশন হবে। এবং এটা কেন ঘটলো, তার কারণটা হচ্ছে এই প্রিন্সিপালের মধ্যেই বলা আছে যে বন্ড লেন্থ চেঞ্জ করার জন্য তোমার মলিকুলটাকে ভাইব্রেট করতে হবে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভাইব্রেট করার অনেক আগেই হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটে গেছে, মানে রিফ্লেক্সের মতো আর কি। মানে তোমার মানে যেটা আমি যে এক্সাম্পলটা দিলাম আর কি, যে তোমার আজিব যেন ইলেকট্রনটা যেটা আরম্ভ করে ফায়ারিং তুমি করে দিয়েছো, তোমার সরার কোনো স্কোপ নেই। ধরো তুমি ওই যে তোমার সামনে দাঁড়িয়ে কেউ একজন গুলি করছে, যেমন ওই সিআরপিএফ করেছে না, তোমার ধরো গুলি করছে, তোমার সরার কোনো স্কোপ নেই। কিন্তু যদি এমন সিচুয়েশন, রজনীকান্ত হলে পারবে, সেটা আলাদা কথা। রজনীকান্ত বাদ দিয়ে তোমার আমার পক্ষে হচ্ছে গুলিটা ফায়ার করে দিয়েছে, তুমি খুব কুইকলি সরে গিয়ে জাস্ট মানে গুলি থেকে রিফ্লেক্স অ্যাকশনের মতো করে তুমি জাস্ট সরে যেতে পারে, এটা তুমি পারবে না। এটা তো মোট কথা। এটা কেন হলো, কারণটা হচ্ছে যে ভাইব্রেশন এবং ইলেকট্রনিক মোশন তাদের টাইম স্কেলের অনেকটা গ্যাপ আছে বলে। টাইম স্কেলের অনেকটা গ্যাপ মানে হচ্ছে যে ইলেকট্রনিক ট্রানজিশনটা ভাইব্রেশনের তুলনায় প্রায় 100 টাইম ফাস্টার এটা হচ্ছে বলে এরকম সিচুয়েশন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো আমি আসলে যেটা করলাম যে এই পার্টটা একটু বলে দিলাম আর কি। মানে এই যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির মধ্যে দেখো এই যে পোটেনশিয়াল এনার্জি কার্ভস ডায়াটমিক মলিকুল, সেখান থেকে ফ্যাং কন্ডন প্রিন্সিপল, তার সঙ্গে হচ্ছে তোমার এই যে ফ্যাং কন্ডন প্রিন্সিপল অ্যান্ড ভাইব্রেশনাল স্ট্রাকচার অফ ইলেকট্রনিক স্পেকট্রা। এই যে ভাইব্রেশনাল স্ট্রাকচার অফ ইলেকট্রনিক স্পেকট্রা ওই যে 4টে রকমের ট্রানজিশন করে, সেখান থেকে আমি বললাম না যে তোমার ওই হচ্ছে মানে কোথাও হচ্ছে ডিসক্রিটনেসটা আসছে, কোথাও কন্টিনিউয়াস হচ্ছে, এই পুরো ব্যাপারটা আছে। যে ফ্যাং কন্ডন প্রিন্সিপাল যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাই তো বলে দেওয়া হলো আর কি। এই ফ্যাং কন্ডন ফ্যাক্টর বা বন্ড ডিসোসিয়েশন অ্যান্ড প্রিন্সিপাল অফ ডিটারমিনেশন ডিসোসিয়েশন এনার্জি ফর দ্য গ্রাউন্ড স্টেট, এই পার্টটা এখানে আর আলোচনা করছি না। এইটা আমরা যখন ওই স্পেকট্রোস্কোপি বলবো তখন জাস্ট বলবো। আর ফ্যাং কন্ডন ফ্যাক্টরটা তুমি বুঝতে চাও আর কি, মানে বেসিক্যালি ধরো একটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল আছে, সেখান থেকে এক্সট্যাটিক ইলেকট্রনিক স্টেটের বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলে গেলে কখন ইন্টেন্সিটি বেশি হবে কখন ইন্টেন্সিটি কম হবে, সেই জিনিসটা তোমায় বুঝতে হয়। তার জন্য ওই ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই রিলেটেড জিনিসপত্রটা বুঝতে হয়। তাহলে দেখো, তাহলে আমি খেয়াল করো, এটা কিন্তু আমাকে পরে সিলেবাস শেষ হয় না এসব দিয়ে গালাগাল দেবে না। আমি অন্ততপক্ষে জ্যামের ক্লাস যারা করছো, যারা শুধু ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাসটা তাদের আলাদা, আমি এই পুরো পার্টটাকে বলে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যেহেতু দিনের শেষে টোটাল স্পেকট্রোস্কোপিটা আমাকে বলতেই হবে, এই টোটাল স্পেকট্রোস্কোপি এই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির কনটেক্সটে হচ্ছে সামান্য একটুখানি জিনিস বাদ দিয়ে কিন্তু বাকি জিনিসটা আমি বলে দিয়েছি। যখন আমাকে ওই এবছরের মধ্যেই তো আমাকে মানে এবছরের মধ্যে আমি ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারির মধ্যে তোমাকে মলিকুলার স্পেকট্রোস্কোপিটা বলে দিতে হবে, তখন কিন্তু এই যে পার্টটা আমি বলে দিলাম এখন, সেই পার্টটা কিন্তু তখন বলবো না, তখন কিন্তু আমি গালাগাল দেবে না। হ্যাঁ, তাহলে এই যে 4টে ক্লাস আমরা দিলাম এখানে, মানে আমি দুটো আর এ দুটো, হ্যাঁ দুজনে মিলে যে 4টে ক্লাস হলো, সেই 4টে ক্লাসের মধ্যে কিন্তু একটা বড় পোর্শন কিন্তু কভার করে দিয়েছি। হ্যাঁ, আর আগে তো এইটুকু তো আমি মানে 2 বা 3টে ক্লাসে তো 3টে ক্লাসে মনে হয় 3টে ক্লাসে তো আমি এইটা আগে অলরেডি বলে দিয়েছিলাম। হ্যাঁ সেইটা। তাহলে দেখো, তাহলে এখন আমি যদিও বলছিলাম যে আমি আজকে ওই জ্যামের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, আমি তোমাকে এই আজকের মধ্যেই হচ্ছে এই যে আমাদের আসলে সেকেন্ড ভলিউমের যে বইটা ফিজিক্যাল কেমিস্ট্রি, সেই সেকেন্ড ভলিউমে এই কোশ্চেন গুলো আছে, মানে শেষে যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো তোমরা নিজেরা সবটাকে করে নেবে। হ্যাঁ, তবুও যারা মানে ওই বইটা হয়তো জোগাড় করো বা কিছু আর কি, তাদের জন্য আমি তোমাকে ওই যে এমসিকিউ যে পার্টটা আছে, সেই পার্টটা তোমাকে আমি জাস্ট দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ দিয়ে তাহলে সেইটাকে তুমি সলভ করে নেবে। তাই পরের দিন কেমিক্যাল মানে একদম কেমিক্যাল কাইনেটিক্স রিলেটেড কোনো কেমিক্যাল কাইনেটিক ফটোকেমিস্ট্রি, সেটা একই জায়গায় সেই কোশ্চেন গুলো থাকবে আর কি। সেইখান থেকে যেন কোনো কোশ্চেনের কোনো অসুবিধা না থাকে, পুরো জিনিসটা যেন পরের দিন তোমরা করে নিতে পারো, মানে পুরোটাকে করে চলে আসবে। যেগুলো আটকাবে সেটা আমরা করবো, মানে ইনক্লুডিং নেট গেট সব, মানে জ্যামটা ফার্স্ট করবে, তারপর নেট করবে, তারপর গেট করবে, তারপরে হচ্ছে যে আরো যে সমস্ত এমসিকিউ গুলো দেওয়া আছে, যেগুলো হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামে পড়েনি, সেই পুরো পার্ট গুলো তুমি করে আসবে। ঠিক আছে, তো দেখো যা বলেছি তাতে কারো যদি অসুবিধা থাকে কিছু বলে না।
মানে একটু যদি হ্যাঁ। কঠিনও লাগে জিনিসটা কিন্তু রেডি করে ফেলো, তাহলে তুমি 4-6 সেমিস্টার এগিয়ে থাকবে, জ্যামের জন্য কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারো। হ্যাঁ, বলো মিত্র। স্যার আমাদের ক্লাস আছে, বেরিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে এবারে তুই বেরিয়ে যা, আর যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নে, তাহলে আমার এবারে রেখে দেবো। স্যার বলছিলাম যে স্যার ওই বইটা স্যার কবে বেরোবে স্যার, ওই সেম 4 এর ওই যেটা মানে হচ্ছে কোয়ান্টাম? পরে বই বেরোতে দেরি হবে। তোর অসুবিধাটা কি হচ্ছে? কিছু না স্যার, ওই কোয়েশ্চেন, ওই ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করা থাকে তো।